আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পুষ্টিবিদ ফাউন্ডেশনের নিয়মিত ফেসবুক লাইভ প্রোগ্রাম আস্কেন এক্সপার্টের 13তম পর্বে। আজকে আমাদের টপিকটা আসলে রাখা হয়েছে বর্তমান সময়ে যেরকম তাপদাহতা যাচ্ছে সেই সময়টাতে কিভাবে আমাদের শিশুদেরকে সুস্থ রাখবো, প্রতিকার এবং প্রতিরোধ করব তাদের যেই সমস্যাগুলো গরমে হয় সেটা নিয়ে। বরাবরের মতোই আমি সঞ্চালিকা হিসেবে উপস্থিত থাকবো পুরো প্রোগ্রামে। আমি নাইমা রুবি, ডায়েটিশিয়ান হিসেবে নিউরোজেন হেলথ কেয়ার লিমিটেড এবং বিটিআরএফ এ কর্মরত আছি। পাশাপাশি পুষ্টিবিদ ফাউন্ডেশনের লিড ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন এ কাজ করছি। আমাদের সাথে আজকে যিনি গেস্ট হিসেবে আছেন, আমরা অনেকেই তাকে চিনি। আমাদের সাথে আজকে আছেন সাজিয়া মাহমুদ আপু, আসসালামু যিনি আলাইকুম। নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে প্যানকেয়ার হসপিটাল লিমিটেডে কর্মরত আছেন। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ আপু, ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আর সময় নষ্ট করব না, আলোচনায় চলে যাই কারণ দর্শকবৃন্দ হচ্ছে অপেক্ষা করছেন। আজকে যে টপিকটা আসলে রাখা হয়েছে সেখানে দর্শকবৃন্দ আপনাদের যদি হচ্ছে কোনো প্রশ্ন থাকে যে এই গরমের সময়ে শিশুদের স্বাস্থ্যটা কিভাবে ঠিক রাখবো, পুষ্টির দিকটা কি, কোন কোন জিনিস হচ্ছে আমরা আসলে খেয়াল রাখবো, পাশাপাশি হচ্ছে এই এই রোগ হয়তো আপনার বাচ্চা ফেস করছে, তো সেটা নিয়েও প্রশ্ন করতে পারেন। আমাদের লাইভ চলাকালীন সময়ে আমাদের এক্সপার্ট আপু এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবেন। কমেন্ট করতে পারেন, আপনারা লাইভটি আপনাদের ওয়ালে শেয়ার করতে পারেন যাতে করে পরবর্তীতে আপনারা দেখে নিতে পারেন, পাশাপাশি আপনাদের পরিচিত জনেরাও হচ্ছে উপকৃত হতে পারে। একদম শুরুর প্রশ্নটাই হচ্ছে, একটা কন্ট্রাডিক্টরি কথাবার্তা শুনছি যে আসলে কোনো প্রফেশনালস এরকম বলছে যে আসলে যদি হুট করে আমরা অনেক গরম থেকে এসে ঠান্ডা পানি খেয়ে ফেলি তখন আমাদের সমস্যা হতে পারে, অনেক ঝুঁকি আছে। আবার কেউ কেউ সেটার বিরুদ্ধেও কথা বলছে। তো এই জায়গাটায় একটু আসলে আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাচ্ছিলাম যে এই প্রচন্ড গরমে ঠান্ডা পানি অর্থাৎ ফ্রিজ থেকে ডিরেক্ট গ্রহণ করা প্লাস হচ্ছে বরফ দিয়ে গ্রহণ করাটা, এটা আসলে অপকারিতা কতটুকু বা ঝুঁকি কি কি আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ নাইমা তোমার প্রশ্নের জন্য। যেটা হলো গিয়ে গরম থেকে যদি আমরা বাইরে থেকে আসি তখন তো অনেক শরীরের যে তাপমাত্রাটা থাকে বেশ গরম থাকে। তো হঠাৎ বাইরে থেকে এসে ফ্রিজ থেকে খোলা বা খুব বেশি ঠান্ডা পানি, বরফ গলা পানি যদি আমরা গ্রহণ করি, হঠাৎ করে সেই অংশটুকুই খালি একটু ঠান্ডা বোধ করবে। ওই সেই অংশটুকুই খালি যে ভালো বোধ করতেছে, যে ফিল করছি, যে ভাবছি যে খুব আরাম শান্তি লাগছে। কিন্তু এই যে হঠাৎ করে যে একটা অসামঞ্জস্য হলো, একটা গরম থেকে হঠাৎ করে ঠান্ডা যে একটা প্রবেশ করানো হলো ওই অংশটুকুতে, এটা ও মানে সামলাতে পারে না। ও তখন তাড়াতাড়ি করে এত দ্রুত সে সামঞ্জস্য রাখতে পারে না। ফলে কি হয় যে কণ্ঠনালী, যে গলা বা ওগুলোর মধ্যে শ্লেষ্মা জলমে শ্লেষ্মাগুলো বেড়ে যায়, টনসিলিটাইটিস বা ঠান্ডা লেগে যায়, কাশি হয়, ওটা থেকে অনেকের জ্বরও চলে আসে এবং নানা রকম সমস্যা হয়। যাদের মাইগ্রেন সমস্যা আছে তাদের চট করে ওটাও ধরে যায়, মাইগ্রেনে ব্যথা উঠে যায়, দাঁতে সমস্যা থাকলে দাঁত ধরে যায়। মানে ঠিক এরকম হঠাৎ করে একটা টেম্পারেচার যেটা ছিল সেখান থেকে ধুম করে আবার একটা খুব আরেকটা টেম্পারেচার দেওয়াটা, ওটা স্বাস্থ্যসম্মত না এবং সেটা অবশ্যই ক্ষতিই হয়। আর ধন্যবাদ যেটা আপু। হয় আমার যে, মনে হয় যে দর্শকবৃন্দ, জি আপু, জি, হ্যাঁ বল। বললাম যে আমার মনে হয় দর্শকবৃন্দ এই অল্প কথার মাধ্যমে ধরতে পেরেছেন আসলে পয়েন্টটা কি আপা বলতে চেয়েছেন। এখন যদি হচ্ছে যেহেতু আমরা জানি যে আসলে পানি পানের আপনি বললেন যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তাহলে পানি আসলে কোন নিয়মে আমরা গ্রহণ করব? আমরা তো হচ্ছে নর্মাল যে পানি সেটা খেতে মানে বাইরে থেকে এসে আমাদের একটু অস্বস্তি বোধ বা একটু কম আরাম হয়। তো এই জায়গাটায় বা আমরা বাইরে না থাকলেও নর্মাল সময়ে আমরা কিভাবে আসলে পানিটা গ্রহণ করতে পারি? আচ্ছা, পানি গ্রহণটা যেটা হচ্ছে, যেহেতু প্রথমে গরম নিয়ে কথা, গরম থেকে আসলে তো অবশ্যই একটু টেম্পারেচারটা মানে বাইরে থেকে তো অনেক গরম, এসে একটু শরীরটা জুড়ানো ফ্যানের বাতাসে বা একটু ইয়েতে ঠান্ডা হওয়ার পর তারপর নর্মাল টেম্পারেচার পানি খাওয়াটাই স্বাস্থ্যসম্মত। কিন্তু পানি খাওয়ার নিয়ম যেটা যদি বলি, আমাদের কতগুলো নিয়ম অবশ্যই মানা
দরকার সেটা হচ্ছে গিয়ে প্রথমত আমাদের ঘুম থেকে উঠে নর্মাল টেম্পারেচারে অনেকে ভাবে যে গরম পানি খেতে হবে, গরম পানি খেতে হবে এমন কোনো মানে নাই। আপনি নর্মাল টেম্পারেচারের পানি যদি 2 গ্লাস খান সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে, ইনশাল্লাহ আপনার আল্লাহ রহমতে কোনো সমস্যা পেটের বা কোনো শারীরিক কোনো কিছুই হবে না, কোনো অসুখ। এত বেশি উপকার যে এত বেশি উপকার যে অনেক কিছু থেকে আপনাকে হেফাজত করবে। দুই হচ্ছে যে সারাদিনে তো আমাদের পানির চাহিদা থাকেই, খাই, কিন্তু দেখা যায় যে নর্মাল টেম্পারেচার পানিটাকেই যেটা রুম রুম টেম্পারেচার যে বলি ওই পানিটাই আমাদের জন্য একদম ঠিক আছে। ফ্রিজের ঠান্ডা পানি খেতে হবে এমন না, অনেক গরমে অস্থির লাগতে পারে যে ঠিক আছে একটু পানি ঠান্ডা পানি খাই বা খেতে ইচ্ছা করছে ভালো লাগে, সেক্ষেত্রে আপনি পানিটা ঠান্ডা করার জন্য কিছু অন্যান্য উপায় পদ্ধতি বের করতে পারেন। বিশেষত যাদের সমস্যাগুলো হয় ঠান্ডা পানি হঠাৎ খেয়ে ফেললে অ্যালার্জির মতো ঠান্ডা হয়ে লেগে যায়, ফুসফুস কাশি হয়ে যায়, নাক দিয়ে পানি পড়ে, বা অনেকের আরো অনেক ধরনের ওই যে বললাম মাইগ্রেন, দাঁতে ব্যথা, অনেক কিছু সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে তাদের অনেকের তৃপ্তি আসে না, মনে হয় যে একটু ঠান্ডা না খেলে তৃপ্তি লাগছে না। তো তারা সেক্ষেত্রে করতে পারে কি, ওই যে যারা একটু ঢাকা থেকে দূরে, মানে চাপকলের সিস্টেম আছে, চাপকলের পানি কিন্তু অনেক ঠান্ডা পাওয়া যায়, সেটা খেতে পারে, অনেক সেটা কিন্তু ঠান্ডা। এতটা ঠান্ডা লাগে। হ্যাঁ, ঠান্ডা ইয়ে লাগে না। তারপরে আবার হচ্ছে আমরা যারা ঢাকাতেই আছি বা ধরেন বদ্ধ জায়গায় আছি, যে এরকম চাপকলের সিস্টেম আমাদের মধ্যে নাই, আমরা মাটির পাত্রে পানি রাখি, মাটির কলস, আগে কিন্তু মাটির কলসেই ফ্রিজের পানি মাটির খাওয়া কলস লাগতো ছিল। না, মানে মাটির কলসে পানি রাখলে কিন্তু পানিটা অনেক সুন্দর ঠান্ডা থাকে, ঠান্ডা হয়ে যায় এবং একদম জুড়িয়ে যায়। তো ওরকম মাটির কলসে পানি রাখতে পারি। এই খাওয়া ঠান্ডা। আরেকটা জিনিস হচ্ছে আমাদের নিয়ম মানা, একটা যেমন আমি বললাম যে খালি পেটে সকালে 2 গ্লাস যে পানি খাওয়া নর্মাল টেম্পারেচার, এটা আমি আমার সব পেশেন্টকে বলি। আরেকটা জিনিস হচ্ছে পানিটা বসে খাওয়া, দাঁড়িয়ে না খাওয়া। দাঁড়িয়ে না খাওয়া কেন, আমরা এটা নিয়মটা যদি মানে একে তো আমাদের ইসলামে আছেই যে আমাদের বলে, কিন্তু এটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে বসে খেলে পানিটা ঠিক মতো আমাদের শরীরে সব জায়গায় ডিস্ট্রিবিউশন হয়, ব্লাড সার্কুলেশন এগুলো সব ঠিক হয়। যদি আমি দাঁড়িয়ে খাই তাহলে পানিটা আমার ঠিক মতো ঠিক জায়গায় পৌঁছায় না, এবং আমাদের দাঁড়িয়ে খাওয়ার কারণে নাকি হাড়ের যে ফাঁকা অংশগুলো আছে সেখানে গিয়ে জমা হয়, যেটা পরবর্তীতে বয়স হলে বা একটু ইয়ে হলে আমাদের আর্থ্রাইটিস বা এই টাইপের কিছু পেন হয়, সমস্যা হয়, ব্যথাগুলো ব্যথার সমস্যা হয়, এবং সেগুলো আপনার ওই যে হাড্ডিতে গিটে এগুলাই আর কি, আর্থ্রাইটিস জাতীয় সমস্যাগুলো হয়। তো পানিটা বসে খাওয়াও ওইটাও হচ্ছে গিয়ে একটা নিয়মের মধ্যে পড়ে, উভয় দিক থেকে। তারপর হচ্ছে গিয়ে যেহেতু বাচ্চা নিয়ে কথা হচ্ছে, বাচ্চা গরমকালে বাচ্চারা তো নিজে থেকে পানি খাবে না, তো ওদেরকে কিছুক্ষণ পরপর মনে করিয়ে পানি খাওয়ানো, অ্যাটলিস্ট খেয়াল রাখা যে যারা বুকের দুধ খাচ্ছে এই গরমে সেসব বাচ্চাকে তো বুকের দুধ খাওয়াচ্ছেনই, মা বেশি করে পানি খাচ্ছেন, যারা 1 থেকে 2 বছর সেসব বাচ্চাকে 4 কাপ মানে এরকম আর কি একটা আন্দাজ যে 4 কাপ মতো পানি খাবে। আর যারা স্কুল গোয়িং বাচ্চারা তারা অ্যাটলিস্ট 8 কাপ, 6 থেকে 8 কাপ এরকম পানি খাবে। আর যারা আপনার ইয়ে বলে যে বয়সন্ধি কাল আর কি, ওই বাচ্চাগুলো না হলে অ্যাটলিস্ট 8 থেকে 12 কাপ পানি খাবে। মানে এইটা যাতে মারা প্যারেন্টরা একটু খেয়াল রাখবে যে যাতে তাদের ডিহাইড্রেশন না হয় বা কোনো সমস্যা না হয়। একদমই তাই। আর যেহেতু আমি জানি যে আপনি অনেক চাইল্ড পেশেন্ট দেখেন, সেটার প্রেক্ষিতে যদি পরের প্রশ্নে চলে যায় যে পানি জি। খাওয়া না খাওয়া, এটা নিয়ে তো আসলে বাবা মারা স্ট্রাগল করতেই থাকে সারা হুম, সময়ে। আর এই হুম, গরমকালেও আছে, এবং তারা যেটা চায় যে আসার পরে আমাকে একটু হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিতে হবে, একটু কোক, 7 আপ, এগুলো হচ্ছে তারা পছন্দ করে, খেয়ে আরাম পায়। সেই জন্য আমরা বড়রাও হয়তো কিছু সময় ভুল করে ফেলি। তো তখন এই যে পানি গ্রহণ না চাহিদা সবকিছু মিলিয়ে পাশাপাশি আর কি কি সমস্যা নিয়ে এই গরমের সময় শিশু পেশেন্টরা আসছে আপনার কাছে? আচ্ছা, যেটা হয় যে এই গরমে বেশিরভাগ হয় যে সমস্যা দুইটা বেশি হয়, আরো অন্যগুলোও হয়। যেটা হয় যে ডায়রিয়া, বমি, এটা অনেক বেশি হয়, এই সমস্যাটা খুব বেশি হয়। এছাড়া নিউমোনিয়া, সর্দি কাশি, ভাইরাস জনিত জ্বর, কাশি, ঠান্ডা, তারপরে আরো অনেক ধরনের হয়, স্পেশালি স্কিনের অনেক ডিজিজ হয়, স্ক্যাবিস, ঘামাচি, চুলকানি, তারপরে আহ এখন ইদানিং আবার একটু পক্সও হচ্ছে, চিকেন পক্সও হচ্ছে, বসন্ত কি, তো এরকম নানা হচ্ছে। তবে ডায়রিয়া পেশেন্ট, বমির পেশেন্টটা মানে অনেক বেশি হয়। তো যেটা হয় যে আমরা যেটা বলছিলাম, স্টেপ বাই আসি ওই ড্রিঙ্কস এর কথা। হ্যাঁ, এই বেভারেজ ড্রিঙ্কস গুলো যে হয় যে খেলে সাময়িক একটা
আনন্দ তৃপ্তি লাগে, কিন্তু এটা তো একে তো পুষ্টিগুণ তো নাই, তার মধ্যে হলো গিয়ে ওইটা মানে সাময়িক তৃপ্তি দিলেও সেটা ক্ষতিই হয়, এবং সেটাতে আরো বেশি তৃষ্ণাবোধ জাগায় এবং আরো বেশি পানি শূন্যতা বাড়ায় দেয়, এবং যেটা হলো যে বাচ্চাদের বমি হয়, যে ডায়রিয়া যেগুলা হচ্ছে খাবার এগুলার থেকে হচ্ছে, তখন ওই পানি শূন্যতা রোধ করার জন্য তখন আমাদেরকে মানে অনেক কিছু দিতে লাগে। আর স্যালাইনের কথা তো আছেই, কিন্তু পাশাপাশি যে খাবারগুলো তখন ওগুলা সব কিছু লিমিটেশন করতে হয়, কিছু যোগ করতে হয়। তোমার প্রশ্নটা কি ছিল নাইমা, স্পেসিফিক আবার যদি একটু বলতে। মানে কোন কোন ধরনের রোগী আসলে শিশু রোগী আসলে বেশি পাচ্ছেন, যেরকম আপনি বললেন যে আচ্ছা। ডায়রিয়া জনিত সমস্যা আছে, অ্যাসিডিটির হ্যাঁ, সমস্যা হ্যাঁ, আছে। হ্যাঁ, অ্যাসিডিটি আছে, ওই যে ডায়রিয়া আছে, তারপর হচ্ছে ওই যে ঠান্ডা জ্বর কাশি এগুলাও আছে, কারণ এই গরমে যেটা হয় যে ব্যাকটেরিয়া ভাইরাস গুলো খুব বেড়ে যায়, যার কারণে এই মানে বিভিন্ন এই সংক্রামিত রোগগুলোও বেড়ে যায়, যেমন যে বললাম খুব স্ক্যাবিস যেটা আর কি, এটা অবশ্য একটু ঢাকার বাইরে পেশেন্ট গুলো এগুলা পাওয়া যাচ্ছে, যে স্ক্যাবিস হচ্ছে, খুব চুলকানি হচ্ছে, কারণ ওই যে ওখানে তো অসম্ভব গরম, কারেন্ট চলে যাচ্ছে, ওই খোঁজ পাঁচটার মতো আর কি, একদম ইয়ে হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে, ওরা পারছে না ইয়ে করতে। তো তখন সেক্ষেত্রে হয় যে ওরা তো বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে লোশন এগুলা লাগাচ্ছে, নিচ্ছে, ওষুধ খাচ্ছে, পাশাপাশি ধরেন আমরা বলে দিচ্ছি যে একটু কুসুম গরম পানির মধ্যে একটু স্যাভলন ডেটল দিয়ে গোসল করতে, এরকম কিছু ইয়ে হচ্ছে। আর শিশুদের ডায়রিয়াটা আর বমিটা খুব বেশি হচ্ছে, এটার আরেকটা কারণ হচ্ছে গিয়ে যে এই গরমে আমরা খাবার যেটা হয় যে খাবারটার ব্যাপারে আমাদের একটু সচেতন হতে হবে, কারণ খাবারটা যেটা হয় খুব তাড়াতাড়ি পচে যায়, নষ্ট হয়ে যেতে পারে, যে খাবারগুলো আমরা রান্না করছি বা রাখছি গরমের, অতিরিক্ত গরমে। এখন সঠিক সময়ে সঠিকভাবে সংরক্ষণ করতে না পারলে শিশুদের বেশি ক্ষতি হয়, কারণ ওই খাবারে যদি ব্যাকটেরিয়া বা ভাইরাস হয়ে যাচ্ছে, তখনই শিশুর এটা ডায়রিয়া বা বমি শুরু হয়ে যাচ্ছে। দুই নাম্বার হচ্ছে কি, খাবারটা সংরক্ষণের জন্য ফ্রিজে ঢুকালাম, ঠিক আছে, সংরক্ষণ করলাম বা কিছু, পরে বের করার পর সেটাকে ঠিকভাবে আবার গরম করা। আমি এখন আমাদের যেটা হয় যে আমরা খুব ওভেনের ইউজটা খুব বেশি, ওভেন মানে আমরা সবাই খুব পছন্দ করি ওভেনে গরম করে ফেলি, কিন্তু ওভেনে প্রপার ভাবে যদি গরম না করি, জীবাণুটা রয়ে যায়। প্রপার ভাবে গরম কিন্তু চুলাতেই ভালো হয়। তো চুলাতে যদি শিশুর খাবারটা, একে তো আমরা বলবো শিশুর খাবার প্রতিদিন করাটা হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যসম্মত, তার মধ্যে কোনো খাবার যদি গরম করতেই হয় চুলাতে করেন, তাহলে আপনার সকল জীবাণু মরে যাবে, তাহলে কি হবে, শিশু আপনার মানে একটা স্বাস্থ্যসম্মত খাওয়া খেতে পারবে, যাতে এই অসুখগুলো না হয় আর কি। ধন্যবাদ আপু, আমরা কমেন্ট গুলো নিব। আমাদের সাথে দর্শকবৃন্দ যুক্ত আছেন, আমাদের সাথে আছেন রেবেকা সুলতান আপা। ধন্যবাদ আপা। আপা কমেন্ট আসসালামু করেছে, আলাইকুম আপা। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ বিষয়। আপা প্রশ্ন করেছে যে স্কুলের বাচ্চাদের পেট ব্যথা হচ্ছে, কি করা যায়? আচ্ছা, স্কুলের বাচ্চাদের পেট ব্যথা হয় দুইটা কারণে। একটা হচ্ছে স্কুলে খুব সকালে ক্লাস থাকে, ওরা ঘুম থেকে উঠতে চায় না, মা মা হয়তো খাওয়াতে পারছে না। একটা হচ্ছে খালি পেটে চলে আসা। তো খালি পেটে যখন সে বাচ্চা চলে আসতেছে, তখন তো তার অ্যাসিডিটি হচ্ছেই। তো সে খালি পেটে এসে স্কুল করছে, তার টিফিন পিরিয়ড কিন্তু অ্যাটলিস্ট 2-3টা পিরিয়ডের পর। তো ততক্ষণে অ্যাসিড ড্রপ করতেছে, তার গ্যাস হচ্ছে। তো তার যখন সে নেক্সট খাবারটা পেটে যাচ্ছে, তখন তো তার ওটা ব্যথা করছে। এই হলো গিয়ে একটা, যে খালি পেটে আসার কারণে সে কিছু একদম না খেয়ে চলে আসতেছে, এটা এটা করা যাবে না। তাকে অল্প কিছু, হালকা কিছু হলেও ব্রেকফাস্ট করাতে হবে, এবং সেই ব্রেকফাস্টটা মানে এমন হতে হবে যেটা মানে স্বাস্থ্যসম্মত, সেটা প্রোটিন সমৃদ্ধ বা কার্বোহাইড্রেট সমৃদ্ধ এরকম হতে হবে। দুই নাম্বার হচ্ছে গিয়ে আহ টিফিনটা কি খাচ্ছে। এখন টিফিনটা যদি খুব বেশি সবসময় এমন হলো ডুবো তেলে ভাজা, এখন এত সকালে কিন্তু টিফিনটা কেউ টাটকা রেডি করে অনেক সময় দিচ্ছে না। যদি আগে থেকে ভেজে রাত্রেবেলা রেখে দিল, সেটা নিয়ে চলে আসলো, সেটা কি স্বাস্থ্যসম্মত? একটা বাচ্চার জন্য তো অবশ্যই না, আমরা বড়রাই অনেক সময় অসুস্থ হয়ে যাই, আর সেখানে বাচ্চা ওই খাবারটা নিয়ে আসতেছে। প্লাস আবার যারা ক্যান্টিন থেকে কিনতেছে, সেই খাবারটাও কি স্বাস্থ্যসম্মত কিনছে, পাচ্ছে কিনা, সেটাও একটা ব্যাপার। এবং যেটা হয় যে বাচ্চাদের স্কুলে গোয়িং বাচ্চাদের মধ্যে খুব বেশি প্রবণতা থাকে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে চিপস খাওয়ার, আর এই গরমে তারা আইসক্রিম দেখলে পাগল হয়ে যায়, আইসক্রিম খাওয়ার, তারপর হচ্ছে গিয়ে ইয়ে খাওয়ার, যে যে বেভারেজ ড্রিঙ্কস গুলো খাওয়ার। এই কটা জিনিস যে খাওয়ার একটা মানে শর্টকাট, যে টাকা দিলাম নিয়ে নিলাম খেয়ে ফেললাম ব্যাস পেট ভরে গেলো। কিন্তু এটা মানে খুবই তাদের ক্ষতি হচ্ছে, তাদের এই যে অ্যাসিডিটি হচ্ছে, খাওয়ার রুচি নষ্ট হচ্ছে,
এবং যেটা হচ্ছে যে তারা সাময়িক খালি মজা হচ্ছে, কিন্তু পুষ্টি তো কিছু হচ্ছেই না, বরঞ্চ তাদের ক্ষতিই হচ্ছে। এবং যে ওই যে বললাম এগুলা খাওয়ার কারণে তখন তাদের বমি হচ্ছে, আর বমি হলে অতিরিক্ত বাইরে হলে তখন তো তাদের ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। ডিহাইড্রেশন তো হওয়া যাবে না। একদমই তাই। আমাদের সাথে আমাদের সবার প্রিয় সাইদা শারমিন আক্তার আপা আছেন। খুব ভালো বলেছেন। ধন্যবাদ আপা আমাদের সাথে থাকার জন্য, আমাদের আসসালামু প্রোগ্রাম আলাইকুম। দেখার জন্য। আসসালামু আলাইকুম আপা। আপা আমার প্রোগ্রাম দেখতেছে, আমার ভয় লাগতেছে এখন আরো। আমাদের সাথে আমাদের জুনিয়র আতিকা তুবা আছে, সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম তুবা। আমাদের ওয়ালাইকুম আসসালাম তুবা। আমাদের বর্ষা। সাথে উত্তরার পুষ্টিবিদ হামিদা বর্ষা আপা যুক্ত আছেন। আপা প্রশ্ন করেছেন পানির টেম্পারেচার কত হলে ভালো, রুম টেম্পারেচার ছাড়া আর কতটুকু বডির সাথে অ্যাডজাস্ট হওয়া দরকার? এখন এই জায়গায় একটা ব্যাপার, কোন রুম টেম্পারেচার? হ্যাঁ, বর্তমান সময়ে যে অবস্থা, সেই আচ্ছা, হ্যাঁ, রুম এটাও একটা টেম্পারেচার তো অনেক। রুম টেম্পারেচার অবশ্যই একটা ইম্পর্টেন্ট কথা। এখন আমি যদি এসির মধ্যে থাকি, এসির রুম টেম্পারেচারকে যদি ধরি তাহলে তো হবে না। হ্যাঁ, টেম্পারেচার মানে আবার আমরা এই শীতল ছায়া তাপদাহের টেম্পারেচারটাও ধরলে হবে না। এটাও ধরা হবে না। হ্যাঁ, বাইরে যে একটা নর্মাল, যেমন আমাদের রুমটা তো যে রুমটাতে আমরা থাকবো বা শিশু থাকবে, সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে। যেমন খোলামেলা হতে হবে, বাতাস পাস হতে পারে, একটা জানলা দরজা মানে ওরকম এরকম ব্যাপারটা থাকতে হবে। তো সেরকম একটা শীতল রুম, সেই শীতল রুম বলতে কিন্তু আমার ওই এসি দিয়ে ঠান্ডা করা অতিরিক্ত সেরকম রুম না। তো এই জন্য আর কি, যে আমাদের স্বাভাবিক যে সহনীয় যে পানিটা খেলে, কারণ আমি যদি এখন বলি পানিটা তো আমরা কেউ থার্মোমিটার দিয়ে মেপে দেখবো না যে এই পানি এত হয়েছে টেম্পারেচার এখন খাবো বা বাচ্চাকে খাওয়াবো। তো যেটা হচ্ছে আমাদের সহনীয়, যেটা আমাদের আমরা যেই টেম্পারেচারটা আর কি যখন খাবো গলা দিয়ে মুখ দিয়ে আমরা বুঝতেছি, যে আমরা যখন বাচ্চার দুধ বানাই তখন কি হয় যে হাতে দিয়ে দেখি যে টেম্পারেচারটা সহনীয় কিনা, যে দুধটা বানানোর সময় বাচ্চার মুখে দিতে পারবো কিনা যখন বোটল ফিডিং করি। ঠিক ঠিক সেরকম আর কি, যে পানিটা যে আমরা খাচ্ছি নর্মাল টেম্পারেচার, এখন যদি সারা রাত এসির মধ্যে পানিটা থাকে, একদম দেখবেন সকালবেলা পানিটা ঠান্ডা, সেই পানি যদি আমি বলি ঘুম থেকে উঠে যে আমার রুমেইতে ছিল, রুম টেম্পারেচার হয়ে আমি ওই পানি 2 গ্লাস খেয়ে নিলাম ঢক ঢক, তাহলে হবে না। তাহলে কিন্তু সে একই গলাতে আমার গিয়ে খাদ্যনালীতে সমস্যা হবে বা সবকিছু আমার সমস্যা হবে। কারণ আমার এই হঠাৎ করে ঘুম থেকে উঠে বা বাইরে থেকে এসে যে এই ঠান্ডা পানিটা যখন খাবো, তখন আমার যে অ্যাডজাস্ট তো হচ্ছে না, সামঞ্জস্য রাখতে পারছে না, ভিতরে যে এনজাইম গুলো আছে ওরা যে সিক্রেশন করে, ওরা হঠাৎ করে এরকম অন্যরকম একটা টেম্পারেচারের যখন জিনিসটা আসতে থাকবে, ওরাও ভালো মতো ওদের কাজগুলো করতে পারবে না। ওদের সিক্রেশন গুলো করে যে কাজগুলো করে, ওদেরও জন্য সেটা অসুবিধা হয়ে যাবে। তো হজম থেকে শুরু করে সবকিছুতে আমাদের ব্যাঘাত ঘটবে। আমাদের সাথে আরো যুক্ত হয়েছে আমাদের বনশ্রী জোনের পুষ্টিবিদ মুশফিকা রাখি, সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম রাখি, আশা করি ভালো আছো। ধন্যবাদ ওয়ালাইকুম আমাদের আসসালাম। প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। ওয়ালাইকুম পরের আসসালাম রাখি। প্রশ্নে যদি এখন চলে যাই, যে এইবার আসি যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, বাচ্চাদের যে খাবার গ্রহণ করানো। তো সেই যে কারণ হচ্ছে কোনোটাতেই মিস করা যাবে না। এক হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা অসুস্থ হয়ে যাচ্ছে, অসুস্থ হওয়ার কারণে তাদের খাবার গ্রহণ করাটা তারা চাচ্ছে না, রুচিটা হয় না। প্লাস হচ্ছে গরমের কারণে আমরা সবাই অনেক বেশি ডিস্টার্ব থাকি। আবার বাচ্চাদেরকে যদি খাবারটা ইগনোর করে তাদের পছন্দ মতো খাবার দেয়া যায়, তখন তাদের আবার হচ্ছে পুষ্টির চাহিদাটা পূরণ হবে না, অভাব হবে, তাদের হচ্ছে নানা ধরনের বৃদ্ধিটা ঘটবে না। তো সেই জায়গাটাতে শিশুরা পছন্দ করবে, এবং কোন কোন পুষ্টি উপাদানের জন্য কোন কোন খাবার আমরা আসলে তাদের খাদ্য তালিকায় রাখতেই হবে, এবং সেটা কিভাবে দেয়া যায় সেটা নিয়ে যদি আপনি একটু বলতেন। আচ্ছা, বাচ্চারা একে তো অনেক সময় বাচ্চাদের খাওয়ার অনীহা থাকে, কিন্তু গরমে কিন্তু বাচ্চারা খেতে চায় না বা খেতে চাচ্ছে না, এরকম হচ্ছে শোনা যাচ্ছে। তো ওই বাচ্চাকে প্রথমত হচ্ছে খুব জোর করে খাওয়ানো যাবে না, কারণ জোর করে খাওয়াতে গেলেই যেটা হয় কি, বাচ্চাদের অনীহা আসে এবং একটা বমির টেন্ডেন্সি তৈরি হয়, বমি করার একটা প্রবণতা থাকে জোর করে খাওয়াতে গেলে। তো বমি তো কোনোভাবেই বাচ্চাকে করানো যাবে না, কারণ বমি করা মানেই হচ্ছে সেটা আমার ডিহাইড্রেশনের দিকে যাওয়া। এই একটা ব্যাপার। আর 2 নম্বর বমি হচ্ছে করার বাচ্চাকে, হয়ে গেলে বাচ্চা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আর খেতে চায় না। হ্যাঁ সে মানে একদম ওর খুব ওর মনে তো ভয় ঢুকে যায়।
কারণ বমিটা যখন ভয় করে ঢুকে যে যায়। কষ্টটা হয়, হ্যাঁ ওর একটা ভয় ঢুকে যায় যে মানে আবার খেলে আবার বমি হবে, মানে একটা আবার তখন ওর খেলে সব ভালো, এক্স্যাক্টলি। হ্যাঁ ভালো ভালো খাবারও খেতেও মানে যেটা ওর পছন্দ সেই খাবারও তখন হয়তো ও রিফিউজ করবে। তার জন্য ওকে আগেই, যাতে ও ভয় না পায় তার জন্য ওকে খুব বেশি জোরাজুরি করা উচিত না, এক। কারণ সে মানে এরকম ভাবা, দুই হচ্ছে গিয়ে যে আমাদের আমরা জানি যে সুষম খাবার বাচ্চাকে যে দিতে হবে, সেই সুষম খাবার বলতে কি, সেটার মধ্যে অবশ্যই প্রোটিন থাকতে হবে, মানে যেহেতু বাচ্চার গ্রোয়িং স্টেজ, ক্যালসিয়াম থাকতে হবে, মানে ক্যালসিয়াম, আয়োডিন, তারপর যেই জিনিসগুলো জরুরি থাকা এই জিনিসগুলো সমৃদ্ধ খাবার থাকতে হবে। এবং যেটা হয় যে বাচ্চার রুচি আসতেছে না, তো রুচি আসতেছে না এখন, রুচি ফেরাবার জন্য আমাদের কিন্তু এরকম কিছু ফল আছে, খাবার আছে, আমরা একটু মারা যদি চিন্তা করে বা একটু যদি ওটাকে দেখা যায় যে আমাদের থেকে, আমাদের পুষ্টিবিদদের থেকে পরামর্শ নিয়ে ওনারা একটু মডিফাই করে খাবারগুলো তৈরি করে যদি খাওয়াতে পারে তাহলে ভালো। এখন যেটা হয় যে আমাদের বাচ্চাগুলোর তখন পেটের মধ্যে যে একটা অসুবিধা ফিল করে, যে খেতে চাচ্ছে না, কোনো একটা গ্যাস বা অ্যাসিডিটি, তো এটার মধ্যে সবচেয়ে ভালো কাজ করে এগুলাকে নিউট্রিলাইট করতে, সেটা হচ্ছে গিয়ে প্রোবায়োটিক জাতীয় জিনিসগুলো। তো আমরা প্রোবায়োটিক যেহেতু দইয়ে খুব ভালো পাই, তো এখন আমি বাচ্চাকে কি করতে পারি খাবারে, আহ এখন খালি যদি আমি তাকে একটা দই দিই, তাহলে হয়তো বাচ্চা নাও নিতে পারে। আমি তাকে একটা খুব মজার করে কিছু বানাই দিতে পারি, যেমন একটা দই দিলাম, কলা বাচ্চারা খুব পছন্দ করে, খেজুর দিলাম, একটু বাদাম দিলাম, একটু দুধ দিলাম, দিয়ে সেটাকে একটা স্মুদি বানাই দিলাম। তখন কিন্তু বাচ্চা আহ একটা কি হলো, তার একটা পুষ্টিও গেল, সে ঠান্ডা বোধও করলো, তার পেটও ভরলো। তাকে এই যে খাওয়ালাম, এই যে একটা পুষ্টি তার গেল, এবং তাতে কি হলো, তার আস্তে আস্তে এই বিভিন্ন যে জিঙ্ক বা এই জিনিসগুলো যখন তার যেতে থাকলো শরীরে, তখন কিন্তু তার আস্তে আস্তে রুচিটা ফিরে আসলো। এবং রুচিটা যখন ফিরে আসবে তখন সে স্বাভাবিক খাবারগুলো খাবে। এখন আমি তাকে ঠান্ডা খাবারগুলো খাওয়াবো, কি ঠান্ডা খাবার কি, যেমন যে খাবারগুলো যেই সিজনে পাওয়া যাচ্ছে, যে সবজিগুলো, যে ফলমূলগুলো, সেগুলো তাকে আমি আগ্রহের সাথে দেখি, কারণ সবগুলো সবজি সব ফল তো সব সিজনে সব পাওয়া যায় না। যে ঠান্ডা সবজিগুলো, সেই সবজিগুলো খাওয়ালাম, যে ফলগুলো, যেমন এখন সিজন কিন্তু হচ্ছে কাঁচা আম, তরমুজ, তারপরে আপনার জামরুল, এগুলা উঠছে, হ্যাঁ, তো এগুলা যে কিন্তু দেখিয়ে বাচ্চাকে যে খাওয়ানো, যেমন কাঁচা আম কিন্তু সবসময় শরবত বা ভর্তা করে খেতে হবে তা না, আমি কিন্তু ডালের মধ্যে দিয়ে ডালটাকে একটু টক মিষ্টি হলেও কিন্তু খেতে ভালো লাগতে পারে। তারপরে যে সজনে, সজনে কিন্তু আমাদের অনেক উপকার, যেমন আমাদের চিকেন পক্স এর জন্য বলে যে সজনের যে বিচি, সজনের ডাটা চিকেন পক্স প্রতিরোধে খুব ভালো। তো বাচ্চাদের যাতে চিকেন পক্স না হয়, সজনে উঠবে যখন, সজনের ডাটা দিয়ে ডালটা করে, সেই ডালটা যদি বাচ্চাকে আমি খাওয়াতে পারি, সেই ডাল যে আমার ভাত দিয়েই খুব মাখিয়ে খাওয়াতে হবে তা না, আমি যদি তাকে একটু স্যুপের মতো করেও খাওয়াতে পারি, তাতেও কিন্তু আমার কিছু পুষ্টি গেল, এবং তার কিছু, তাকে একটু জাস্ট আনন্দ দিয়ে দিয়ে করতে করতে তারপর সে আস্তে আস্তে ঠিকই ফিরে আসবে। যদি মানে খাওয়ার ইয়েটা চলে যায়, খাওয়ার অ্যাপিটাইট তখন আস্তে আস্তে ফিরে আসবে, কারণ তাকে আমি ন্যাচারাল খাবারের মাধ্যমেই এই জিনিসগুলো দিয়ে দিয়ে তার মধ্যে খাবারের আগ্রহ, ইচ্ছা ফিরিয়ে আনতে হবে। মানে আমাদের কাজ তো তাই, যে ন্যাচারাল খাবারের মাধ্যমে এগুলো করা। হ্যাঁ, একদমই তাই। বাচ্চাকে জোর করে আসলে দেয়া যাবে না। এখন হচ্ছে যখন আমি হিস্ট্রি নিতে দেখি যে সে কি শাকসবজি খায় না খায় না, এখন কেন খাচ্ছে না বা কিভাবে দিলে তারপরে সে খাচ্ছে না, এটা আগে আসলে আইডেন্টিফাই করতে হবে। একদম শাক সবজি ফর্মেই যে তাকে মানে যেভাবে আমরা বড়রা খাই ওভাবেই দিতে হবে, ব্যাপারটা এরকম না। আমার কাছে মনে হ্যাঁ, হয় দর্শকবৃন্দ আপনারা ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হতে পেরেছেন। একটু হচ্ছে কমেন্ট নেই। আমাদের আরেকজন হচ্ছে নিউট্রিশনের স্টুডেন্ট মায়ারিফুল জান্নাত নিতু সালাম জানিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামিদা বর্ষাপু আসসালাম। থ্যাংক ইউ জানিয়েছেন। থ্যাংক ইউ বর্ষা। মুশফিকা রাখি আমাদের বনশ্রী পুষ্টিবিদ বলেছেন বর্তমানে বাচ্চাদের খুব বমিটিং টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, কি কি খাবারের ক্ষেত্রে বাচ্চাদের জন্য ভালো হতে পারে? আপা এই প্রশ্নের উত্তরটা অলরেডি দিয়ে দিয়েছেন। যদি হচ্ছে তুমি না দেখে থাকো তাহলে আবার একটু লাইভটা শেষ হলে আবার ওই অংশটুকু দেখে নিলে ক্লিয়ার হবে। আমাদের আরেকজন খুব অ্যাক্টিভ পুষ্টিবিদ এলেন বিশ্বাস আপু আছেন, বলছেন স্কুলের সামনে থেকে এই ধরনের খাবারের দোকান সরানোর একটা নির্দেশনা আসা উচিত। একদম খুব মানে ইম্পর্টেন্ট একটা কথা। হ্যাঁ হ্যাঁ, কারণ মায়ের হ্যাঁ যেটা হয় যে যারা বয়সন্ধিকাল বা বাচ্চাগুলো যারা স্কুলে যায়, ওদের তো স্কুলের সামনে এই যে চটপটি, ফুচকা, তারপরে আরো কিছু আছে যে ভেলপুরি, এগুলা যে
বিক্রি করে, এগুলা দেখে ওরা বের হয়ে কিনে। তো এই যে খোলা যে বিক্রি হয়, আসলে ওদেরকে তো তখন মানা করতে পারে না, দিচ্ছে, এবং ওটা কিন্তু আসলে খুব ক্ষতি হচ্ছে। এবং পরবর্তীতে ওই যে অতিরিক্ত, মানে গরম বলে না, সবসময় গরমে তো আরো বেশি হচ্ছে, তখন এগুলো যে ডাইজেস্ট হচ্ছে না, এবং তখন ওই যে ডায়রিয়া, বমি ভাব এগুলো অনেক বেশি হচ্ছে, অ্যাসিডিটি। কারণ ওই ভেলপুরি গুলো তো অনেক দিন থেকে ভেজে, তেলে, কোন তেলে ভাজা, কতদিন থেকে রাখা, কোনো কিছুতে এগুলো নিয়ম মানা হচ্ছে না, যেভাবে খুশি সেভাবে। এমনকি ভিতরে যে ডাবলিটা বানায় দেওয়া হয়, সে ডাবলি রান্নাটাও কিভাবে প্রিজার্ভ করা হয়, কোথায় করা হয়, কতদিন ধরে বানানো, সেটাও কিন্তু জানি না আমরা। ইভেন তেলগুলো, যে ঝালমুড়ির মশলার যে তেলগুলো, সবই তো মানে এভাবে হচ্ছে, কিন্তু আর কি ওভাবেই আর কি বাচ্চাগুলো অসুস্থ হচ্ছে। তুমি কি বলছিলে নাইমা জানি? হ্যাঁ। যেটা বলছিলাম যে বাইরের খাবার খায় কিনা, এটা বলতে গেলেই হ্যাঁ খায়, চকলেট, চিপস এগুলো খায়। হুম। হুম। দুইটা জিনিস দেখেছি, যারা হচ্ছে গ্রামে থাকে বা ঢাকার বাইরে থেকে আমার কাছে আসে, তারা বলে আমার বাসার বাইরেই দোকান, মানে গেট, আমার বাসার যে আঙিনা উঠানটা পার হলেই দোকান, আমি কিভাবে আটকাই? এবং এই দোকানে কিন্তু কি করা হয়, বাইরের দিকে সবচেয়ে চমকদার প্যাকেটের চিপস, হ্যাঁ। তারপরে এগুলো হচ্ছে ঝুলিয়ে রাখা হয়, শুধু হচ্ছে মানে বাচ্চাদের আকর্ষণটা বাড়ানোর জন্য নানা ধরনের নানা উপায়ে প্যাকেজিংটা করা হয়। এটা একটা সমস্যা। আর দ্বিতীয় যেটা হচ্ছে, আপাও বললেন যে স্কুলের সামনে, এখন স্কুলের সামনে প্লাস ক্যান্টিন, দুইটা জায়গাতেই আসলে এমন ভাবে সাজানো থাকে, এবং তার ক্লাসমেট খাচ্ছে কোল্ড ড্রিঙ্ক, আপনার বাচ্চা কেন হচ্ছে পানি খাবে, কেন হচ্ছে আপনার দেয়া জুসটা খাবে? তো সেই জায়গায় আসলে স্কুল কর্তৃপক্ষের খুব হচ্ছে পদক্ষেপ নেওয়াটা দরকার। এবং যেটা হচ্ছে ইলেন বিশ্বাস আপা বললেন যে এরকম নির্দেশনা আসা উচিত, আসলেই উচিত। কারণ আপনার বাচ্চা খেতে চাচ্ছে, জেদ করছে, কতদিন আপনি আটকায় রাখবেন? এই জায়গায় আসলে হ্যাঁ। যতই আশা হোক না কেন, খুব এ- সমস্যা হয় এই জায়গাটায়। এখন যেটা হচ্ছে যে আহ, এটা তো ঠিক যে যতদিন কর্তৃপক্ষ বা স্কুল যারাই না নিচ্ছে পদক্ষেপ, ততদিন পর্যন্ত আমরা যারা প্যারেন্ট বা আমরা যারা মা, তাদের ভূমিকা হচ্ছে গিয়ে বাচ্চাকে বোঝানো। বাচ্চা কিন্তু বুঝে না তা কিন্তু না, বাচ্চা জিদ করে, কিন্তু বাচ্চাকে একদিন দুই দিন মানে কয়দিন জিদ করবে? আপনি বাচ্চা যদি জেদ করতে পারে, তাহলে আমি মা, আমিও কিন্তু তার থেকে বড় জেদ করতে পারবো, তাকে আমার বুঝাতে হবে। মানে এখন আপাতত আমাদের করণীয় যে আমাদেরকে বুঝাতে হবে, আমাদেরকে সেই বাচ্চাকে, ছোট হোক বড় হোক, সব বাচ্চাকে বুঝাতে হবে যে মাকে আর কি বুঝাতে হবে যে কিভাবে, কেন ক্ষতি হচ্ছে, এটা এটা খেলে তোমার কি কি ক্ষতি হতে পারে। এবং যখন বাচ্চা অসুস্থ হচ্ছে, তখন বুঝানো যে দেখো তুমি এটা খেয়েছিলে, তুমি যে শুনোনি কথা, তার জন্য এটা হয়েছে, যাতে সে সাফার হওয়ার পর নেক্সট টাইম যখন সে আর এটা করবে না, কারণ সাফারটা তো সেই হবে, কষ্ট তো সেই করবে, তখন তাকে মাকে ওই সময়টাই মানে কাজে লাগানো, তার সেই বাচ্চাকে বুঝানো, এবং পারলে এক্সাম্পল দিয়ে বুঝানো, এক্সাম্পল দিয়ে দেখানো যে কি কি ক্ষতি, মানে কি কি ক্ষতি হচ্ছে। তাহলে হবে কি, ছোট থেকেই বোঝাতে হবে, এবং বুঝাতে বুঝাতে একসময় বাচ্চা বুঝে যাবে যে এটা তার জন্য ভালো না, এটা ক্ষতি। মানে আমাদের মাদের চেষ্টা করতেই হবে, যতদিন ওখান থেকে আর কি কিছু না হয় করা। একদমই তাই। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের মামনিকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, সামনে আসো। হ্যাঁ। যাও। আসসালামু আলাইকুম। ও ও আমার তো ইয়ে দেওয়া, ও শুনতে পাবে না, হেডফোন ও আচ্ছা পরা, আচ্ছা। ইয়ারফোন পরা। আচ্ছা, অনেকগুলো কমেন্ট এসছে। সেখানে হচ্ছে পার্টি ইসলাম ভাইয়া কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম, এল গ্লুটামিক ওয়ালাইকুম অ্যাসিড সালাম। সমৃদ্ধ খাবার কোনগুলো থেকে খাবার পাওয়া যায়? ভাইয়া, এই খাবারগুলো সাধারণত আসলে হাই প্রোটিন সমৃদ্ধ খাবার বলতে আমরা যেটা বুঝি, সেখান থেকে আমরা পাবো। যেরকম হচ্ছে মাংস, পোলট্রি, তারপরে হচ্ছে মাছ, ডিম, দুধ জাতীয় যে ডিম, দুধ, খাবারগুলো, হ্যাঁ। এগুলো থেকে আসলে এগুলো থেকে আমরা পাবো। এক কথায় যে আমরা আহ, প্রাণীজ আমিষ যেগুলো, যেটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। আচ্ছা, জাহিদা সুলতানা আপা আছেন আমাদের সাথে জামালপুর থেকে, ধন্যবাদ আপা। আপা বলেছেন মিস করলাম না আপা, আমরা এখনো না, আছি। এখনো আম, আছি, থ্যাংক ইউ। বা সুন্দর আলোচনা, ভালোবাসা রইলো। ধন্যবাদ আপা। আর অবশ্যই এই যে আলোচনা হচ্ছে, সেখানে আপনার পরামর্শ চাই, কারণ আপনিও অনেক চাইল্ড পেশেন্ট দেখেন। হ্যাঁ, আপা তো একদম দারুণ বলে, আমি আপার খুব ভক্ত। আহ, আমিও আপার পড়ানোর খুব ভক্ত, খুব ভালোভাবে, মানে খুব সহজ ভাষায় উনি বলে দেন। আচ্ছা, হুম। মায়ারিফুল জান্নাত নিতু, গরমের সময় বাচ্চারা খেতেই চায় না, এই সময় কিভাবে খাবার খাওয়ানো যেতে পারে?
নিতু, এখানে আপা অলরেডি বলেছে। আমার মনে হয় যে তুমি যদি পরে দেখো অনেকটাই বুঝে যেতে পারবে। আপা হচ্ছে পানির দিকটা এবং খাবারের দিকটা একটু বলেছেন। মানে যেটা হচ্ছে পরে খাবারের যেটা হলো গিয়ে মানে গরমের সময় যখন অতিরিক্ত গরম পড়বে তখন সলিড খাবারকে এত বেশি প্রাধান্য দেওয়ার দরকার নাই আমি মনে করতেছি, যে কারণ বাচ্চা যেহেতু খেতে চাচ্ছে না এবং জোর করলে তার মধ্যে একটা বমির টেন্ডেন্সি হচ্ছে। তো ওই সময় সলিড খাবার খাওয়াকে এত প্রাধান্য না দিয়ে বরঞ্চ একটু তরল সেমি লিকুইড খাবার খাওয়ায় তাকে পুষ্টি করা যাবে। সেটা হতে পারে একটু নরম করে রান্না করে, যেমন ঝোল ঝোল তরকারি করে খাওয়ানো বা একটু স্যুপের মতো করে খাওয়ানো ঢিলা, কিংবা কোনো শরবত জুস ফলের রস করে খাওয়ানো। এই যে ভিটামিন গুলো কিন্তু এভাবে মিনারেলস গুলো যাচ্ছে, হ্যাঁ। তো ওই খুব যে তাকে ভাত আলু আর ইয়ে খেতে হবে, মাছ খেতে হবে, গোস খেতে হবে ওভাবে না খাইয়ে আমরা অন্য অন্য অনেক ভাবেই কিন্তু খাওয়াতে পারি। তাহলে হবে কি, বাচ্চার পুষ্টি গেল, বাচ্চার অরুচি হলো না, এবং বাচ্চার ওই যে সেই ডিহাইড্রেশনও হলো না। কারণ গরমে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাচ্চা যাতে ডিহাইড্রেট না হয়, বাচ্চা যাতে সুস্থ থাকে। তো বাচ্চা যখন এগুলা খেয়ে দেখবেন খেলছে, হাসছে, কথা বলছে, তখন আর ওই তাকে দুই বেলা ভাত জোর করে গিলানোর জন্য এত বেশি অস্থির হওয়ার দরকার নাই। একদমই তাই। আরেকটা ব্যাপার আমি হচ্ছে বলি যে আপনি যদি বাসায় একটা হচ্ছে বার্গার, একটা স্যান্ডউইচ ঠিকভাবে বানাতে পারেন, এটা একটা সুষম খাবার। হ্যাঁ কিন্তু ওই যে হ্যাঁ, বাইরে সেটাই থেকে আনা যাবে না। এখন যে ভাত কর্মেই তাকে কার্বোহাইড্রেট দিতে হবে, ওইটাই খাইতে হবে, ব্যাপারটা আসলে সেটাই এরকম না। সেটা এখন কি, আর এখন বাচ্চারা কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ভাতের পরিবর্তে পাস্তা নুডলস এগুলা খেতে চায়। এখন আপনি নুডলস পাস্তার মধ্যে যদি সবজি মিলাই দেন, মুরগির মাংস দিচ্ছেন, যদি ডিম দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ওকে ঠিক ওই যে সবজি, আর কিছু কিছু সবজি এত ওভারঅল সফট সবকিছু হয়ে যায়, সুষম খাবার হয়ে হ্যাঁ, যায়। তখন কিন্তু ওকে আপনি দিয়ে দিতে পারছেন। আপনার যদি মনে হয় যে আপনি অনেক সময় অনেক বাচ্চার গ্লুটেনকে অ্যাভয়েড করতে হয়, যে তাহলে সেখানে আপনি ওই নুডলসটা নর্মাল আটা ময়দার নুডলস না হয়ে চালের নুডলস দিয়ে দিলেন, তাহলে কিন্তু কি হলো, সব সব পুষ্টি চলে গেল। তো ওই জন্য ওই যে মানে সে ওটা খেতে চাচ্ছে না বলে খুব বেশি ওটাকে প্যারা মনে না করে আপনি অল্টারনেটিভ চিন্তা করেন, এবং যে এই যে আমাদের মতো যারা আছে তাদের থেকে শুনলে আপনাদের এই বুদ্ধি প্রয়োগ করেন আর কি, যে অল্টারনেটিভ চিন্তা করে বাচ্চাকে স্বাস্থ্যসম্মত কি খাওয়াগুলো খাওয়ানো যায়। একদমই সেটাই আপু। আর মানে এই যে দেখেন যে যখন বলে দেয় যে খাওয়া যাবে না গ্লুটেন গমের জিনিস, তখন ওরা আসলেই কিন্তু মানে বিকল্পটা না জানার কারণে অনেকেই আসলে হ্যাঁ মায়েরা হ্যাঁ হা হুতাশ করতে থাকে। হ্যাঁ, আচ্ছা, যাই আমার হোক, তো আমরা এরকম। জ্ঞান গর্ভ। হুম, হুম, জি আপু। বলো। না না, তুমি বলো বললাম তুমি। যে জ্ঞান গর্ভ আলোচনা থেকে একটু ব্রেক নিব। রেবেকা সুলতান আপু আচ্ছা। বলেছে আলিয়া মনিকে কোলে নাও, ওকে দেখি। নিতিও বলছে আপুর বেবিটাকে সামনে নিয়ে আসেন। এখন আচ্ছা, ও চলে মনে হয় গেছে, চলে আচ্ছা গেছে। আসলে ও বলবো। আসলে হুম, আমরা ওর সাথে কথা বলবো। আচ্ছা। আচ্ছা, আমাদের ডায়েটিশিয়ান ফারজানা রহমান খান, একজন সিনিয়র পুষ্টিবিদ, আমাদেরকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। অনেকেই জানতে চায় যে সব বাচ্চারা ল্যাকটোজ ইনটলারেন্ট, ইনটলারেন্সের কারণে দুধ খেতে পারে না, তাদের আমরা কি দিতে পারি? আচ্ছা, ল্যাকটোজ ইনটলারেন্স দুধ খেতে পারে না, এই ল্যাকটোজ যে জিনিসটা এটাকে আমাদের দুইটা খাবার খুব আছে যে সেটা খেলে আমরা এই ল্যাকটোজটাকে, একটা তো ল্যাকটোজ ফ্রি পাওয়া যায়, কিন্তু কিছু খাবার দুধের তৈরি খাবার যেমন দই আছে, পনির আছে, এগুলোতে আপনার ফার্মেন্টেড যখন হয় তখন ল্যাকটোজ গুলো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তো আমি দুধে তৈরি এই যে দই আর পনির, এটা দিয়ে ল্যাকটোজ ইনটলারেন্স ওদেরকে আমি বিকল্প হিসেবে দিতে পারবো, ব্যবহার করতে পারবো। আচ্ছা। সিরাজুম মনিরা, আসসালামু আলাইকুম আপু, ভেরি ইনফরমেটিভ সেশন। আমাদের উত্তরের জুনিয়র, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মনিরা। আমাদেরকে একজন সিনিয়র টিচার দেখছেন, ও শাহাবুদ্দিন স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ভেরি নাইস, very nice discussion. Jahida Sultana is one of the best students in my teaching life. জাহিদা পা, ইয়া, জাহিদ আপা, আপনি দেখেন আপনাকে শুধু স্যার কি জুনিয়রদের থেকে না, টিচাররাও হচ্ছে আপনাকে এরকম কমেন্ট করেছে। ও, আমাকে নিয়ে হ্যাঁ, কোনো টিচার এরকম কমেন্ট করলো না, করতে পারবেও না। আপনার মতো হওয়া সম্ভব না আমার। এক একজনের এক একটা ক্যালিবার থাকে। জাহিদা সুলতান আপা হচ্ছে সব দিকে অলরাউন্ডার।
একদম। না হলে হচ্ছে আপা সেই কবে পাশ করে গেছেন, তখন মানে এখনো টিচার মনে রেখে ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট বলা, এটা আসলেই আপা আছেন সেটাই। কিনা আসলে জানি না, লাইভটি দেখছেন কিনা। আপা তো বললো আতিকা তুবা দেখবে। হচ্ছে প্রশ্ন করেছে, গরমে বেশিরভাগ বাচ্চাদের জ্বর সর্দি কাশি হচ্ছে এবং খাবারে অরুচি হচ্ছে, এই সময় তাদের সুস্থ করার জন্য বা অসুস্থ যেন না হয়, তাই কি কি বিষয় মাথায় রেখে খাদ্য তালিকা তৈরি করতে হবে? খুব ইম্পর্টেন্ট আপু। ওর সাথে আমি আরেকটু যুক্ত করে দেই যে আসলে ডায়েট চার্ট যখন আমরা করি কি কি খাবার বাদ দিতে হবে সেটাও আমরা একটা জায়গায় লিখি। তো এটা যদি একটু বলতেন যে আমরা কোন কোন জিনিস মাথায় রাখবো এবং কোন কোন খাবারগুলো আসলে বাদ দিব। আচ্ছা, গরমের সময় যেটা হয় যে প্রথমত হচ্ছে কিছু নিয়ম মানতে হবে, সেটা তো আমি এই যে বললাম যে খাবার সংরক্ষণটা। কারণ খাবার সংরক্ষণের জন্য, কারণ আমরা অনেক সময় হয় কি খাবার খোলা রেখে দিচ্ছি, বা খাবারটা অনেকক্ষণ মানে যে টাইমের মধ্যে খাবারটা সংরক্ষণ করা দরকার করছি না, হয়তো অনেক সকালে রান্না করা হয়েছে, সেটা রেখে দিয়ে অনেক দেরিতে খাওয়ানো হচ্ছে, ততক্ষণে খাবারের মধ্যে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া গুলো জন্ম নিয়ে নিচ্ছে। তাতেও কিন্তু বাচ্চা অসুস্থ হতে পারে, কারণ বাচ্চা খুবই ছোট, ওদের এখনো তৈরি হয়নি সেভাবে এই জিনিসগুলোকে ওরা ডাইজেস্ট করার মতো। এক, তারপর হচ্ছে গিয়ে হলো গিয়ে বাচ্চার খাবারগুলোর মধ্যে যে সব ধরনের পুষ্টি সমন্বয় থাকাটা জরুরি। তার মধ্যে হচ্ছে আমাদের যেহেতু বাচ্চার এই সময় এগুলার সাথে ফাইট করতে হবে, ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করতে হবে, তাই প্রথমত হচ্ছে গিয়ে আহ ভিটামিন সি জাতীয় খাবার যেগুলো আছে, এই সময় যে ফলগুলো পাওয়া যাচ্ছে সেগুলো খাওয়ানো। কারণ প্রত্যেকটা মৌসুমে আল্লাহ তাআলারই সৃষ্টি এরকম যে 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 মৌসুমে যে যে ফলগুলো হয়, ঠিক সেগুলোই খেলেই সেগুলোর সাথে সেই সময়ের যে রোগ বালাইগুলো আসে সেগুলোর সাথে কি বলবো ইমিউন সিস্টেম গ্রো করে এবং সেটাকে প্রতিরক্ষা করে। যেমন এই সময় পাওয়া যাচ্ছে তরমুজ, কাঁচা আম, তারপরে বেল। বেলের শরবতও কিন্তু অনেক ভালো, বেল মানে ইয়ে রাখে। অনেক ভালো। তারপর হ্যাঁ, অনেক ভালো। তারপরে আপনার ওই যে ইয়ে পাওয়া যাচ্ছে হচ্ছে সবজিগুলোর মধ্যে, সবজিগুলোর মধ্যে যে সবজিগুলো পাওয়া যাচ্ছে সেই সবজিগুলোকেও আমাদের ব্যবহার করতে হবে, যে সেই খাওয়ার মধ্যে। এখন কিন্তু ঢেঁড়স পাওয়া যাচ্ছে, করলা পাওয়া যাচ্ছে, করলা বাচ্চা খায় না কিন্তু মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে টমেটো, গাজর, এই যে এই খাবারগুলো যদি আমরা আহ বাচ্চার খাবারের মধ্যে দিই। এখন যেটা হলো গিয়ে বাচ্চা খেতে চাচ্ছে না, যে বলতে খেতে চাচ্ছে না বলতে, এখন সবজি যে আমার ভাতের সাথে তরকারি মতো রান্না করে খাওয়াতে হবে তা না, আমি কিন্তু একটু আলু দিয়ে একটু ডাল দিয়ে বড়া করে, বা একটু কোনো নাগেট যেমনি খাই, চিকেন নাগেট কিন্তু বাচ্চারা খুব খুশি মনে খায়, তাই না? খুব চিকেন নাগেট পছন্দ খায় তো করে। হ্যাঁ, তাহলে আমি যদি ঠিক নাগেটের মতো করেই কিন্তু বানাই দিতে পারি, ওভাবে করেই কিছু সেখানে একটু আলু দিয়ে দিলাম তাহলে সেটা ধরলো, বা কিছু এমন কিছু দিলাম টাইট করে হলো। তো এই জিনিসগুলো এইগুলা জাস্ট একটু আমরা একটু অ্যাপ্লাই করে বাচ্চাকে খাওয়াতে পারি। এবং ওই যে বললাম বাচ্চা যাতে জোর করা যাবে না খাওয়ানোর জন্য, এবং মজা করে ওই যে বললাম শরবত করে দিতে পারি, স্মুদি করে দিতে পারি। যে বাচ্চা দুধ পছন্দ করে তাকে কিন্তু আমি দুধের সাথে ওই ফল বা ওই কিছু মিক্স করে দিলাম, তাকে আমি স্মুদি বানায়ও খাওয়াই দিতে পারি। তাতে কি হলো, তাকে আমি কিন্তু ওই যে একটু যদি তাতে টক দই মিশাই দিই, সে প্রোবায়োটিক চলে গেল, এবং তার কি হলো হজমের প্রক্রিয়াটা খুব ভালো সুন্দরভাবে তৈরি হলো, এবং তার যে আহ, পেটের যে সমস্যাগুলো ছিল সেগুলাও ওগুলাও দূর হয়ে যাবে। মানে যেই গ্যাস, অ্যাসিডিটি, অনেক কিছু ঠিক হয়ে যায় এই জিনিসগুলো। তুমি লাস্ট কোশ্চেনটা কি বলেছিলে নাইমা, যে আপা আরেকটা কোন কোন বলেছিলে? খাবারগুলো বাদ দিব? ও হ্যাঁ, বাদ দিতে হবে কোন কোন খাবারগুলো। খাবারগুলো বাদ দেওয়ার মধ্যেই ফার্স্টে তো আমরা যে চিন্তা করি যে আহ, বলি যে খুব তেলে ডুবানো, হ্যাঁ, মশলাযুক্ত খাবার, এগুলা বাদ দিতে হবে। কিন্তু পাশাপাশি এই বাইরের খাবারগুলো, ওই যে যেমন অতিরিক্ত গরমের কারণে আমাদের সবার মধ্যে হয়, বাচ্চারাও চায় যে ওই বেভারেজ ড্রিঙ্কস গুলো। তারপর আরেকটা খুব কমন হচ্ছে আইসক্রিম। আইসক্রিমটা হয় বাচ্চারা বড় আমরা সবাই ভাবি যে আইসক্রিম খেলে ঠান্ডাটা কমে যাবে, খুব আরাম হবে। কিন্তু কি আইসক্রিমটা খেলে কিন্তু তৃষ্ণাবোধ আরো বেড়ে যায়। এবং আরো আইসক্রিম বেড়ে যায়। কিন্তু আরো বেড়ে যায়। অনেকে দেখবে আইসক্রিম খাওয়ার পর পানি খেতে চায়। কারণ কি, ওই যে ওই আইসক্রিমটা যে যায় ওটা গিয়ে কিন্তু ওই আমার তো ওই টেম্পারেচার সাথে হচ্ছে না। এবং যে যে জিনিসগুলো আছে আইসক্রিমের মধ্যে, প্রচুর ফ্যাট, মানে দুধটা ঘন করা, চিনি খুব। দেওয়া। তো এখন কি হয়, আমরা কিন্তু জানি কার্বোহাইড্রেট থেকে, প্রোটিন থেকে, আমরা কি জানি 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে কতটুকু কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। তো আমার যে এত জানতেছি ফ্যাট থেকে নয়, তা আমার যে এত ফ্যাটটা খাচ্ছি ভাবতেছি ঠান্ডা আইসক্রিম, কিন্তু আইসক্রিম যে তৈরি যে জিনিসগুলো দিয়ে
সেটা যখন ডাইজেস্ট করতে সেটাই তো যাচ্ছে, গরম। হ্যাঁ সেটাই তো গরম, সে তো তখন আরো কিলো ক্যালোরি উৎপন্ন করতেছে, সে তো আরো তাপ প্রডিউস করতেছে, তখন তো সে কিভাবে, তার তো আরো গরম লাগতেছে। সে পরে কিন্তু দেখবেন এরকম টাইপের কিছু খাবার আছে আমরা ভাবি ঠান্ডা খেয়ে নিলাম, কিন্তু সে কিন্তু ভিতরে গিয়ে আরো গরম তৈরি করতেছে। এবং ঠিক বেভারেজ ড্রিঙ্কসটাও তাই, প্রচুর চিনি দেওয়া, প্রচুর চিনি দেওয়া। সে যে এই যে খাচ্ছে তারপর কি আরো গরম লাগতেছে, এবং সে কিন্তু আরো তৃষ্ণার্ত বোধ করতেছে, এবং তাকে আমি আরো পানি শূন্যতার মধ্যে ফেলে দিচ্ছি। তাকে সে যখন আইসক্রিম খাচ্ছে, বেভারেজ ড্রিঙ্কস গুলো খাচ্ছে, সে তখন আরো ডাইজেস্ট করতে গিয়ে সে আরো গরম বোধ করতেছে, এবং সে আরো তখন মানে পানি শূন্যতা হয়ে যাচ্ছে তার। তো এই কারণে বাইরের এই খাবারগুলো বুঝে খাওয়া, এবং যেগুলা খোলা খাবারগুলো সেগুলাও অ্যাভয়েড করা, যে একটু আগে আমরা যে স্কুলের সামনে বলছিলাম এই খাবারগুলো অ্যাভয়েড করা, এই জিনিসগুলো আর কি বাচ্চাদের অ্যাভয়েড করা। এবং আরেকটা হচ্ছে বাচ্চাদের অ্যাভয়েড করা, সেটা হচ্ছে এই যে চিপস এর কথা বলা, কারণ এটা আমরা জানি চিপস আর কিছু নুডলস এর যে ইয়েগুলো আপনার লবণগুলো যে যে কি বলে ওটাকে, ওই ওদের নুডলসের সাথে যে লবণগুলো থাকে, হ্যাঁ এই জিনিসগুলো আর কি অ্যাভয়েড করা, কারণ এই চিপসের লবণ এবং এই নুডলস এর লবণ, এই লবণগুলো হলো গিয়ে বাচ্চাদের ক্ষুধা নষ্ট করতেছে, ক্ষতি টেস্ট করতেছে। বাড তো নষ্ট করার খুব। হ্যাঁ খুব ক্ষতি করতেছে। তো এইগুলাকেও হচ্ছে আমাদের মাদেরকে জানাতে হবে, যেসব মারা জানেন না যে এই কি কারণে, কারণ ওনারা তো ভাবতেছে চিপস একটা আলুর তৈরি, ঠিক আছে আলু তো যাচ্ছেই শরীরে, কিন্তু এটা তো মানে খুবই ক্ষতিকর জিনিস। যেমন লবণটা ক্ষতি, তেমন তেলটা ক্ষতি, এবং আলু বলতে কিছুই নাই। এর থেকে বাসায় আপনি আলু ভেজে মানে নর্মাল লবণ দিয়ে, আমাদের আয়োডিন যুক্ত লবণ দিয়ে মাখায় ভেজে দিলেও তাও কিছু ইয়ে আছে ওইটার তুলনায়। তো এই জন্য এগুলা আর কি তাদেরকে জানানো যে এগুলা আর কি মানে অ্যাভয়েড এত করা না করা। অসহায় মুখ করে এসে বলে কিছুই খায় না, তখন চিপস তো দিতেই হয়, কিন্তু এবং এই যে এবং খালি আমি পেটে চিপসটা দিচ্ছে। এবং জুস গুলো যে আমরা নাম মেনশন করতে চাই না, কিছু কোম্পানির জুস আছে কিছুই ফুড ভ্যালু নাই, কিচ্ছু ফুড ভ্যালু নাই, জাস্ট খালি মানে চিনি আর কিছু কি বলে জাস্ট চিনিও ফ্লেভার না পা ইয়ে দাও। একদম, মানে চিনিও দেয় না ওরা, আই থিঙ্ক সেকারিন বা এই হ্যাঁ টাইপের কোনো কিছু একটা দিয়ে। আচ্ছা, ও তো কথা শুনছে না, এই জন্য তো ওর সাথে কথা বলতে পারছি না। তোমাকে হ্যালো দিয়েছে, তুমি সালাম দাও, বলো আসসালামু আলাইকুম বলো। তাহলে আসছো কেন, যাও ওখানে। আচ্ছা মা একটু কাজ করে নি, তুমি একটু পরে আসো। সরি। আচ্ছা, না না একদম ঠিক আছে। এবার হচ্ছে মানে জোর করে প্রশংসা নেয় না অনেকে, আমি জোর করে প্রশংসা পেয়েছি স্যারের। ইউ আর ডুইং গুড টু, থ্যাংক ইউ স্যার। মানে না না আমাকে কোনো টিচার বলে নাই, সাথে সাথে স্যার ধন্যবাদ স্যার, এটা কমপ্লিমেন্ট হিসেবে দিলাম। আহ, এবং অবশ্যই ভালো লাগছে। জাহিদা আপা না তুমি বলেছেন স্যারকে উদ্দেশ্য করে সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার ছাত্র জীবন ধন্য, দোয়া চাই আল্লাহ তাআলা যেন সবসময় আমার জ্ঞান বৃদ্ধি করেন, আমিন। জাহিদা আমি আপা আরেকটা হচ্ছে বলেছেন যে গ্রাম ও শহর দুই জায়গার মানুষরাই সব সময় বলে আমার বাচ্চা বাইরের খাবার না দিলে খুব চিৎকার করে, একদম সত্যি কথা, তাই দেই। অথচ বাইরের খাবারগুলো মায়েরাই কিন্তু চেনায়, কিছু টিপস মায়েদেরকে যদি দিতেন। আচ্ছা বাচ্চারা কিন্তু জিদ করে, কারণ কি কারণ বাচ্চারা যখন একদিন দুদিন পেয়ে যায়, তখন ওরা বুঝে যায় যে আমি খুব চিৎকার করে কি কাঁদলে, করলে আমি খুব দিবে। হ্যাঁ কি করলে মা তো দিবেই। আপনি বিশ্বাস করেন, বাচ্চাকে 2 দিন কাঁদতে দেন, মাটিতে গড়াগড়ি করে কাঁদুক, 3 দিন কাঁদতে দেন, কিন্তু যখন সে দেখবে যে মা স্ট্রিক্ট, মা বলেছে, এবং যখন ও কাঁদবে তখন আপনি বুঝালে কিন্তু সে বুঝবে না, হ্যাঁ তখন সে বুঝবে না। কিন্তু পরে যখন সে ঠান্ডা হবে, যখন তাকে আপনি নিয়ে শুতে যাচ্ছেন বা বেডে যাচ্ছেন, ঘুম পাড়াতে যাচ্ছেন, বা তার সাথে খাওয়া দাওয়া করছেন, বসছেন, খুব ভালো একটা সময়, সেই সময় সেই বাচ্চাকে, আমি তো আমার বাচ্চার সামনেই বলতেছি সব ট্রিক গুলো, তো সেই সময় আপনি বাচ্চাকে মানে বুঝালেন যে আহ, কোনটা ভালো কি, এবং সেটা খুব স্টোরি আকারে, গল্প আকারে বললে খুব ভালো। এবং কিন্তু সত্যি কথা, বাচ্চাকে যখন সেই বাচ্চা খুব জিদ করে, সেই সময় প্রথমে মনে হবে যে বাচ্চা আল্লাহ কাঁদতেছে, সবাই দেখতেছে, জাস্ট ডোন্ট বদার। কারণ আপনার বাচ্চা যারা স্বাভাবিক, সেই সব বাচ্চাদের জন্য আপনারা মারা এটা বদার করা কোনো ব্যাপারই না, কারণ অনেক স্পেশাল চাইল্ড আছে, আরো অনেক কিছু করে, সেই মাদের যে কত বদারেশন করতে হয়, কত কষ্ট করতে হয়,
হ্যাঁ, সেই তুলনায় এটা কিছুই না। সেই বাচ্চা জিদ করুক, যদি বলে আমি যাবই না বাসায় আজকে, ঠিক আছে তুমি যেও না, তুমি থাকো, আমি চলে গেলাম, টাটা বাই বাই। এবং তাকে ফেলে আপনি একটু হাঁটা দেন না, দেখেন ওই কিন্তু ভয় আবার দৌড়ায় পিছে আপনার আসবে, যে আল্লাহ সত্যি তো মা আমাকে ফেলে চলে যাচ্ছে, মা তো আমাকে দিচ্ছে না। এবং যদি বলে যে আমি যাবই না, আমি ওই দোকান থেকে যাবই না, আচ্ছা ঠিক আছে তুমি থাকো, তো আমি গেলাম। আপনি জাস্ট ট্রিকি মানে ওকে রিক্সা ডাকছেন বা চলে যাচ্ছেন হেঁটে, লেট দেম ডু, মানে তাদেরকে ওই জিদ করতে দেন, সেটা 2 দিন 3 দিন, কিন্তু যখন সে দেখবে যে না মা এই ব্যাপারে স্ট্রিক্ট, তখন সে আস্তে আস্তে বুঝবে। মানে এটা হলো যারা, যে বাচ্চারা বুঝে, যে বাচ্চারা বুঝে তাদের জন্য। আর যে বাচ্চারা একদম বুঝে না, তাদের জন্য আসলে খুব কষ্ট। তাদেরকে সেই সব জায়গাগুলো অ্যাভয়েড করা, সেই সব পরিবেশগুলোকে অ্যাভয়েড করা। যেমন যেই দোকানটা বা যেখান থেকে গেলে বা যেখানে ওর এই জিনিসগুলো চাওয়ার পাওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাগুলো অ্যাভয়েড করা। এবং প্রথমত যেটা হচ্ছে যে আমরা বলি যে বুঝিয়ে নিয়ে যাওয়া, একটা জায়গায় যাওয়ার আগে যে বাবা বা মা আমরা ওখানে যাব, সেখানে কিন্তু এরকম এরকম জিনিস থাকবে, এগুলো তোমার সামনে আসবে, আমরা কিন্তু ওটা দেখবো না, কারণ আমরা কিন্তু জানি হ্যাঁ ওটা ভালো না, ওটা খারাপ। তো তাকে আগে থেকে কাউন্সিলিং করে সেই সম্পর্কে তাকে বুঝিয়ে বলে দেওয়া যে এইটা আমরা করব না, বা এটা ভালো না, এটা এটা হতে পারে। এবং তাকে ভয় দেখিয়ে না, তাকে খুব ভালোভাবেই বলা যে এইটা খেলে এটা হতে পারে, এটা করলে এটা হতে পারে, যে তার ব্যাড, যে খারাপ যে জিনিসগুলো হতে পারে সেগুলো তাকে জানানো তোমার। এবং তার পছন্দ যে জিনিসগুলো তার সাথে কম্পেয়ার করা, যে ঠিক আছে তুমি তো স্কুলে যেতে পছন্দ করো, তো তুমি কিন্তু স্কুলে যেতে পারবে, বা তুমি অসুস্থ হয়ে গেলে তোমাকে তো বাসায় থাকতে হবে, তখন তো তুমি আর যেতে পারবে না, যে এরকম কিছু। কিন্তু আমরা যেটা হয় যে অনেক সময় বাচ্চাকে খুব বেশি প্যানিক করে ফেলি, সে প্যানিক করা যাবে না, যে ডাক্তারের কাছে যাব, তোমাকে ইনজেকশন দিবে, এই টাইপের প্যানিক আমরা বেশি ইউজ করি। তো এইটা ইউজ করা যাবে না, কারণ দেখা যায় ডাক্তারের কাছে গেলেই বাচ্চা চিৎকার এমন কান্না, যে বাচ্চা ডাক্তার কথাও বলতে পারছে না, মাও বুঝাই বলতে পারছে না। স্পেশালি একদম। তো তুমি নাইমা, নাইমা আরো বুঝবা, কারণ আমাদের কাছে যখন আমি স্পেশাল চাইল্ড একদম গুলো আসে, অ্যাপ্রন করা ছেড়ে দিয়েছি, হ্যাঁ চেম্বারে যে অ্যাপ্রন করা ছেড়ে দিয়েছি। কারণ স্পেশাল চাইল্ড গুলো যখন আসে, তখন ওরা তো মানে একটা জায়গায় বসার মতো না, এত ঘাটাঘাটি, ড্রয়ার খুলে সব কিছু উঠা যায়, এবং ঢুকতে গেলেই কান্নাকাটি। তো এই জন্য ওদেরকে যে এই প্যানিক, মানে ওদেরকে আগে থেকেই তো ডাক্তার সম্পর্কে এই সম্পর্কে ভয় এমন দেখিয়ে দেওয়া যে ডাক্তারের কাছে যাবে। তো এই জন্য আর কি, যে ওই ব্যাপারগুলো প্যানিক করা না, যে ভয় দেখিয়ে না, তাকে বুঝিয়ে, যে তাকে ভালো কনভিন্স দিক করে। খারাপ দিক, হ্যাঁ কনভিন্স করে তাকে ইয়েগুলো চেষ্টা করা। এবং চেষ্টা করতে করতে কিন্তু হয়ে যায়। এবং বাইরের দেশগুলোতে কিন্তু তাই হয়, এক্সাম্পলে কিন্তু তাই দেখবেন হয়। যে কখনো ইয়েতে ওরা মাটিতে, ওখানে মার্কেটে বাচ্চা শুয়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে, বাট মা কোনো ওরা বদার দাঁড়িয়ে করছে না। থাকে। হ্যাঁ ওরা দাঁড়িয়ে থাকে, মা দাঁড়িয়ে, আমরা যখন লজ্জায় আল্লাহ ওই উনি কি বলবে, সে কি বলবে, দেখতেছে, সবাই দেখতেছে আমার বাচ্চা, আমরা খুব বদার হই। একদিন কাঁদুক, 2 দিন কাঁদুক, 3 দিনের দিন সে আর করবে না। আপনি যখন হাঁটা দিয়ে চলে আসবেন, আপনার পিছে পিছে সেও উঠে চলে আসবে, যে বুঝবে না মা তোমাকে পাত্তা দিচ্ছে না, ফেলেই চলে যাচ্ছে। একদমই, আমরা অলরেডি 50 মিনিটের মতো লাইভ করে ফেলেছি, অনেক কমেন্ট এসছে, আজকে কিভাবে শেষ করব। জাহিদা আপা কমেন্ট করেছেন, সাজিয়া মাহমুদ, নাইমা রুবি অনেকগুলো ভালোবাসা দিয়েছেন। এ লটস অফ থ্যাংক ইউ লাভ আপা। সাজিয়া আপু এন্ড রুবি, both of you are genius, I think and believe it. থ্যাংক ইউ আপা, এই আল্লাহ, লাইভের মতো থ্যাংক ইউ। প্ল্যাটফর্মে শুনে তো ভালোই আপনার থেকে লাগছে। এটা শোনা, হ্যাঁ, জাহিদা আপার থেকে শোনা মানে অনেক কিছু। অনেক কিছু। আর বলে খুব শামীম ভালো আক্তার, বলছে। অনেক সুন্দর আলোচনা। ধন্যবাদ আপা আমাদের সাথে ধন্যবাদ। থাকার জন্য। নিতু বলেছে অনেক ধন্যবাদ আপু, সময় উপযোগী গুরুত্বপূর্ণ আলোচনা। তোমাকেও ধন্যবাদ। আসলে স্টুডেন্টরা যারা ধন্যবাদ। এই লাইভ গুলো দেখে এবং আসলে পুরোটা শুনে আমার কাছে খুব ভালো লাগে, যে আসলে শেখার চেষ্টা করে এখানে। হ্যাঁ, আমরা হাসির ছলে অনেকগুলো কথা বলছি, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো মেসেজ আছে। তো জুনিয়ররা চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। ইলেন বিশ্বাস আপা বলেছেন, আমরা বাবাদেরকে, পরিবারের পুরুষদেরকে বলি তারা যেন বাইরে থেকে ছোট শিশুর জন্য ফলমূল বাদে অন্য কিছু না নিয়ে আসেন। মায়েরা পারিবারিক খাবার না দিয়ে আলাদা খাবার রান্না করে, কিন্তু এই খাবারটা শিশুর জন্য হয়ে যায় একঘেয়েমি টাইপের, ফলে শিশু বাইরের খাবারে আকর্ষিত হয়। একদম ঠিক কথা। হুম। হ্যাঁ ওই যে এটা ওটাই যে বললাম, যে ব্যাপারটা একটু হয়। মাকে আসলে মানে ওই যে যখন বাচ্চা খেতে চায় না, বাচ্চা ওই যে বলতেছিল, তখন তো মাকেই আসলে একটু কষ্ট করতে হয়। এবং ওই ওই যে আবার একটু মডিফাই করতে হয় বিভিন্ন ভাবে, বিভিন্ন ইয়েতে, ওই একই রকম খাবার না দিয়ে একটু চেঞ্জ করা লাগে। হ্যাঁ বাবাদের অনেক আসলে হেল্প আরেকটা লাগবে। জিনিস হচ্ছে,
হ্যাঁ, বাবারা হয় আরেকটা কি ব্যাপার সারাদিন যেটা আমি সময় দিতে দেখি, পারে না, তো ভাবে যে হ্যাঁ তখন দিন শেষে ওরা, একটা কিছু জি হাতে নিয়ে গেলে যে খুশি হবে। তো আপনি কিন্তু এভাবে যেহেতু হাতে নিয়ে বাবারা যারা হাতে নিয়ে কিছু নিয়ে গিয়ে মনে করছেন যে বাচ্চা খুশি হবে, তাহলে সেক্ষেত্রে আপনি তার বাচ্চার উপকারী কোনো কিছু নিয়ে যান। যেমন আহ, যে মৌসুমে যে ফলগুলো হচ্ছে, সব একই ফল কিন্তু সব সময় হচ্ছে না, ফল কিন্তু অনেক এখন সফেদা হচ্ছে, জামরুল হচ্ছে, তারপরে এই যে এগুলা কিন্তু থাকবে না, চলে যাবে। আবার যখন জাম উঠবে সেও থাকবে না, লিচু উঠবে, প্রত্যেকটা কিন্তু চলে যায়। তো যে মৌসুমে যে ফলগুলো থাকে সেই ফলগুলো চিনান বাচ্চাকে। আপনি ওই এক এক মৌসুমে এক একটা ফল বাসায় নিয়ে গিয়ে তাকে তার সাথে আপনিও খান, ওকেও খাওয়ান, তাতে কি হলো, সে জানলো, চিনলো, এবং তার মধ্যে সেই পুষ্টিগুলোও গেল। একদমই তাই। এখন আমি একটা খুব সমস্যা ফেস করি আপু, এটা শেয়ার করি এখানে, যে মা ডায়েট চার্ট নিয়ে গেল, সেটা অনুযায়ী চললো, হুম, সারাদিন চেষ্টা করলো, কিন্তু বাবা আসার সময় ওই যে চিপস বা জুস বা এগুলো নিয়ে আসলো, এবং বাচ্চা যখন কান্না করলো মোবাইলটা দিয়ে দিল। তখন হুম। বাচ্চারা সারাদিন মানে মাকে ভাবে ভিলেন, বাবা হচ্ছে তাদের খুব প্রিয়। তো বাবাই সারাদিন অফিস করে এসে হয়তো চায় না যে মানে কান্নাকাটি বাচ্চারা এইসব দিয়ে দেয়, তো এটার জন্য খুব একটা সমস্যা হয়ে যায়। তো তখন আবার বলতে হয় যে হ্যাঁ ভাইয়াকে নিয়ে আসেন, বাচ্চার বাবাকে নিয়ে আসেন একটু কাউন্সিলিং করার জন্য। হুম। হ্যাঁ, এখন যেটা হয় যে অনেক ক্ষেত্রে বাবা মা একসাথেই আসে, তখন সুবিধা হয় যে বুঝানো যায়। সুবিধা হয়। আর না আসলে, হ্যাঁ হ্যাঁ, তখন না আসলে তো তখন এটা সমস্যা হয়, বুঝাতে হয়। বাবারা হয় কি মা বাবা সারাদিন কাজ করে এসে ওই যে বাচ্চা কি হয়, সারাদিন পর বাবাকে পাওয়ার পর খুশিতে তার কাছে যাচ্ছে, তার কাছে কিছু চাচ্ছে, সময় চাচ্ছে। তখন বাবা ভাবে যে আমি এই সময় একটু মোবাইল টিপবো বা একটু টিভিতে খবর দেখবো বা একটু নিজের মতো সময় পাস করতে চাচ্ছে, কিন্তু হয়তো বাচ্চার জন্য পারছে না। তখন তার কাছে একটা সুবিধা মনে হয় যে তাকে যে চিপস বা মোবাইল যেটা কিছু একটা দিয়ে এঙ্গেজ করে ফেলা, যে এঙ্গেজ হয়ে গেলে তাহলে সে একটু সময় পেল। তো এখন তাকে এঙ্গেজ করার জন্য শুধু মোবাইল আর চিপসই না, আপনি কিন্তু আরো অনেক কিছু দিয়ে এঙ্গেজ করতে পারেন। একদিন আপনি কিছু কাঠ পেন্সিল কালার নিয়ে যান, একটা কালারের বুক নিয়ে যান, সেই বুকটা শেষে করে তার সাথে সে কালার করছে, আপনি সামনেই বসে থাকেন, কালারের ওটা নিয়ে একটু প্রশংসা অ্যাপ্রিসিয়েট করেন, তাহলে কিন্তু বাচ্চা ওটাতে আগ্রহ পাচ্ছে। এবং তারপরে কি হচ্ছে যে আপনি পরের দিন একটা রং তুলি কালার, মানে ডিফারেন্ট একটা কালার নিয়ে যান, মানে আপনার যদি মনে হচ্ছে যে নিয়ে যেতে হবে, তো কালার আরেকটা কালার, এবং কালার গুলো ইউজ করলে একসময় শেষ হবে, আবার কালার নিয়ে যান, মানে এরকম কিছু, এমন কিছু ক্রিয়েটিভিটি কিছু নিয়ে যায় যেগুলা দিয়ে ওরা বানাবে। কিছু একটা আইডিয়া দিলাম, আমি সামনেই বসে থাকলাম, তাহলে কি হলো, নিজের মতো একটু রিল্যাক্স করা হচ্ছে, এবং বাচ্চারও কিন্তু অনেক মেধা বিকাশ হচ্ছে। তার সাথে একটু গল্প করে বলা, একটু সময় দিতেই হবে বাচ্চাকে, কারণ সে বন্ডিংটাও ভালো সারাদিন, হয়। হ্যাঁ সারাদিন সে পায়নি, সে তখন বাচ্চা তো আশা করছে যে এখন আমি বাবার সাথে একটু একটা টাইম পাবো। তো বাবা তখন যেহেতু ওটা তার কাছে যদি মনে হয় যে আমার একটু রিল্যাক্সের জন্য আমি এগুলা দিয়ে তাকে বিজি করে দিচ্ছি, বিজি করি তাকে অবশ্যই, কিন্তু রিল্যাক্সের জন্য এই জিনিসগুলো না যেগুলো ওর জন্য ক্ষতি, যেগুলো ওর জন্য উপকার, সেরকম কিছু রং চিনানো, রং করা, তারপর কিছু যে ক্লে এখন পাওয়া যায়, অনেক কিছুই কিন্তু পাওয়া যায় যে ইয়েগুলো ডো গুলো দিয়ে কিছু বানানো, যেহেতু কিছু কালার, এবং ডো গুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। তো ডো গুলো আবার কালারফুল অনেক রঙের ডো কিনে এনে দিয়ে, যে এই ডো দিয়ে বানাও তো, আজকে একটা তুমি হাঁস বানাও, একটা তুমি হাউস বানাও, একটা তুমি ট্রি বানাও। তো এরকম আর কি অনেক কিছু, মানে এরকম অনেক ক্রিয়েটিভিটি কাজ আছে করা যায় যেগুলা বাচ্চাকে এবং বিজি করা যায়। এক্স্যাক্টলি আপু, যখন এই যে বললেন যে হাঁস বানাও, যখন সে হাঁস বানাতে যাবে, হাঁসকে কিন্তু সে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করবে যে হাঁস আসলে দেখতে কেমন, হ্যাঁ কি কালার। এটাও কিন্তু হ্যাঁ। বাচ্চাদের হচ্ছে আর মেধা আর বেশ ভালো আর বিকাশ করে। আর মোবাইল দেখা মানেই যে খারাপ তা না, মোবাইলে কিন্তু তুমি ভালো জিনিসটাও দেখাতে পারো। এই যে হাঁস দেখা, হাঁসটাকে তুমি কিন্তু স্ক্রিনেও চিনাইতে পারো, এই যে এই একটা হাঁসের ছবি বের করলাম, তুমি এর মতোই বানাও তো, এই ডোটা দিয়ে ঠিক এরকম একটা হাঁস বানাও, এরকম একটা কিছু বানাও, সে দেখে। এবং বাচ্চারা কিন্তু কার্টুন, মানে যে ক্যারেক্টার গুলো পছন্দ, অনেক ক্যারেক্টার আছে পছন্দ, ছেলে বাচ্চাদের সুপারম্যান, স্পাইডারম্যান, এরকম, ঠিক আছে তুমি এটাই বানাও ডো দিয়ে, বা এটাই তুমি নিজে আর কি এটা চেষ্টা করে কালার কালার করার ট্রাই করো। হ্যাঁ, এরকম কোনো কিছু ওকে বিজি করা, যে পাজেল টাজেল কোনো কিছু দিয়ে, নতুন কিছু এগুলা দিয়ে ওকে বিজি করা, যেটাতে ওর মেধা বিকাশ হবে এবং ওর সাথে বন্ডিং ভালো হবে, একটা সুস্থ একটা ভালো টাইম কাটবে। একদমই আপু। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে বললেন যে মোবাইল মানেই খারাপ না, এই ব্যাপারটা আসলে হয় কি, যে ছোটবেলায় আমরাও কিন্তু টিভি দেখেছি। কখন দেখেছি, হুম, তোমার হচ্ছে পড়াশোনা শেষ করতে হবে, তোমার ডিনার কমপ্লিট করবে, এরপরে তোমার আধা ঘন্টা এই প্রোগ্রামটা দেখবে, মানে ওটা ছিল হ্যাঁ বিনোদন। কিন্তু আসলে
যখন বাচ্চারা অ্যাডিক্টেড হয়ে যায় তখন সেটা ক্ষতি হয়। অ্যাডিক্টেড যাতে না হয় এই কারণে কিছু নিয়ম আগে থেকেই মা বাবাকে করে দিতে হবে, যে সারাদিনে 2 ঘন্টা পাবে, 1 ঘন্টা পাবে, কোন সময়টা পাবে সেটা একটা রুটিন করে দিতে হবে, তাহলে সেটা আর হবে না। এবং যখন সে এবং যখন সে দেখবে ওই সময়টা প্রেজেন্ট থাকবে কেউ, যে ও কি দেখছে, কোনটা দেখছে সেটাকে খেয়াল করতে হবে, যাতে ও কোনো ভুল কোনো কিছু না দেখে, ভুল কোনো কিছু না শিখে, তার জন্য প্রেজেন্ট থাকতে হবে এবং ও কি দেখছে কি ওই মানে টাইমটা করতে হবে। আর আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা বাচ্চার দেখার যে ডিস্টেন্সটা, খুব কাছ থেকে দেখবে না বাচ্চা, একটা স্ট্যান্ড বা দূর থেকে দেখবে। এই কারণে টিভিটাকে এর থেকে প্রায়োরিটি দেওয়া হয় মোবাইলের থেকে, কারণ ওইটা থেকে যে রেটা বের হয় সেটা আমাদের চোখের জন্য খুব ক্ষতি। আমরা কিন্তু আজকাল এই যে সবাই যে ল্যাপটপ আর এসবে কাজ করে করে মোবাইলের থেকে চশমা নিয়ে নিচ্ছি, কিন্তু আমরা কিন্তু অনেক পরে এসে চশমা ধরতেছি, কিন্তু এখন বাচ্চাগুলো খুব ছোট থেকে চশমা নিয়ে নিচ্ছে। তো এই ছোট থেকে নেওয়ার কারণ কিন্তু এটাই, এই যে মোবাইল কাছে নিয়ে দেখা, ট্যাব দেখা, এগুলো অনেক কিছু ওরা পেয়েও যাচ্ছে খুব তাড়াতাড়ি এবং খুব কাছ থেকে দেখে। এগুলাকে যতটা পারা যায় অনেকক্ষণ ধরে দেখে, হ্যাঁ অনেকক্ষণ ধরে দেখে, যতটা পারা যায় দূর থেকে দেখতে হয়। এবং যেটা নিয়ম, এইসব স্ক্রিনিং এ যখন কেউ থাকে 20 মিনিট পর পর, চোখের ডক্টররা বলে থাকে, আমি চোখের ডক্টর থেকে জানা, 20 মিনিট পর পর চোখটা বন্ধ করে একটু রেস্ট নিতে হয়। চোখে একটু, ওই যে আমরা টানা অনেকক্ষণ তাকিয়ে থাকলে এতে চোখের যে আমাদের একটা প্রয়োজনীয় পানি আছে ওইটা শুকিয়ে যায়, এবং বাচ্চা যদি এত কম বয়সে পানিটা শুকিয়ে যায় তাহলে তো তার অবশ্যই রেটিনাতে ক্ষতি হবে। তো এই জন্য ওদের তো এই জন্য টাইমটা নির্ধারণ করে দেওয়ার, আমরা যারা কাজ করছি যে 20 মিনিট পর পর আমাদের চোখটা একটু বন্ধ করে নিতে হবে, বন্ধ করে একটু বিরতি দিতে হবে। একদমই তাই। অনেক ধন্যবাদ আপু। আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমরা জাস্ট কমেন্ট নিব, এরপরে আমরা হচ্ছে লাইভটি শেষ করে দিব। মাহফুজা মুন্নি, দারুণ এবং প্রাণবন্ত আলোচনা। আসলেই আপু যে আজকের লাইভটা খুবই প্রাণবন্ত হয়েছে, হাসাহাসি হয়েছে, অনেক কথা হয়েছে, এবং হচ্ছে ছাত্রী স্যারের মধ্যে প্রশংসা আদান প্রদান হয়েছে, যেটা আসলে খুব আমাদের ভালো ফিল করিয়েছে। আমাদের সাথে মিরপুরের পুষ্টিবিদ আমিনা হাশমি আপা আছেন। আসসালামু আলাইকুম। দুজন প্রিয় মানুষ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আপু আপনিও আমাদের কাছে খুবই প্রিয় একজন। থ্যাংক ইউ আপু। শেষের দিকে ডায়েটিশিয়ান ফারজানা রহমান খান আপা অ্যাড করেছেন মনোসোডিয়াম গ্লুটামেট, যেটা এমএসজি বলি, থাকার কারণে বাচ্চাদের হরমোনাল ইমব্যালেন্স হয়। এ কারণে বাচ্চাদের চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, প্যাকেটজাত স্যুপ, ফাস্ট ফুড কোনোভাবেই দেওয়া যাবে না। খুব গুরুত্বপূর্ণ কথা আসলে। ওই কথাটাই ফার্স্টে বলেছিলাম, ওই যে চিপস আর ওই যে সেই নুডলস এর কথাও কিন্তু এই জন্যই বলেছিলাম। নুডলস এ যে টেস্ট মেকার গুলো থাকে সেগুলোর মধ্যেও কিন্তু এই সোডিয়াম গ্লুটামেট এই পদার্থগুলো থাকে, যার জন্য ওই যে নুডলস গুলো আমরা কিন্তু সাধারণত বলি যে ওদের টেস্ট মেকার দিয়ে আপনারা কখনো রান্না করে বাচ্চাদের খাওয়াবেন না, আলাদা লবণ ইউজ করেন, আলাদা অন্য কিছু ইউজ করেন। হ্যাঁ হ্যাঁ, এই টেস্ট মেকার গুলো ইউজ করতে এই জন্য মানা করি। আবার কিছু কিছু কোম্পানি দেখলাম আবার এটা বাদ দিয়ে মশলাটা করার চেষ্টা করছে, এটাও হচ্ছে তাও হ্যাঁ ভালো, ওই কোম্পানিগুলোকেই প্রেফার করা উচিত। আমাদের সাথে সুমাইয়া শাহরিন বলছে অনেকদিন পর লাইভ দেখার সময় পেলাম, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে মারিয়াম সূচনা আছে। সুমাইয়া শাহরিন বলছে নাইমা রুবি আপুর চিরচেনা মুখটা প্রথমবার হিজাবে দেখলাম, মাশাআল্লাহ এত খুশি মানিয়েছে, ধন্যবাদ। আসলেই নাইমা তোমাকে খুব মানিয়েছে। আমিনা হাশমি আপা বলেছেন কি সুন্দর করে কথা বলে সাজিয়া, অনেক সুন্দর হলো প্রোগ্রাম। আসলেই প্রোগ্রাম অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু, আলহামদুলিল্লাহ। আমিনা আপাও অনেক সুন্দর করে কথা বলে, আপার কথা আমি শুনতে পছন্দ করি। আপুর কণ্ঠটাই এত মিষ্টি সুন্দর। শেষ করে দিচ্ছি, আর আটকে রাখবে না তোমার মামুনিকে। লেন বিশ্বাস আপা বলেছেন শিশুদের নিয়ে কথা বললে আসলে শেষ হবে না, মা বাবার একসাথে পরিকল্পনা দরকার, যা সত্যি আমাদের সমাজে অনুপস্থিত। একদিন আপা আসলে আমরা নিশ্চয়ই পজিটিভ দিকে যেতে পারবো, যেহেতু আপনারা কাজ করছেন, আমরাও কাজ করছি, আরো হচ্ছে কাজ করে হয়তো একেবারে না দিলেও আমরা ইমপ্রুভের দিকে এগোতে পারবো। তুবা শেষে জানিয়েছে ধন্যবাদ আপু, আজকে অনেক কিছু শিখতে পারলাম। তুবা তোমাকেও অনেক ধন্যবাদ একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ আপু। আপনার এখন হচ্ছে প্ল্যাটফর্ম পুষ্টিবিদ ফাউন্ডেশনের যে প্ল্যাটফর্ম, সেখানে যদি আপনি লাইভে শেষে কিছু বলতে। আমার
আসলে অনেক কিছুই বলা হলো, এবং অনেক শ্রদ্ধেয় অনেক স্যার ম্যাম, যেমন শারমিন ম্যাডামও ছিলেন, শাহাবুদ্দিন স্যার ছিলেন, তারপর কিছু আপুরা, যে জাহিদ আপু, তারপর হাসমি আপু, মানে যারা অনেক সুন্দর করে অনেক কিছু বলেন, তারা ছিল। আমি আসলেই খুব কৃতজ্ঞ এবং খুব ভালো লাগছে যে ওনারা আমার লাইভে এসেছে, শুনেছে এবং ভালো ভালো কমেন্ট করেছে। আমি খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এবং জুনিয়র যারা, তারাও দেখেছে বা যারা দেখছে এবং প্রশ্ন করেছে, ইলেন বিশ্বাস আপু, তো মানে রেবেকা আপু, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো যা কিছু আর যারা হচ্ছে অন্য যারা, মানে যারা আমাদের এই প্ল্যাটফর্মে আছে, পুষ্টিবিদ আপুরা, তারা তো অনেক কিছু জানেন, অনেক কিছু করছেন, প্রয়োগ করছেন, কিন্তু যারা ধরেন জানে না, যে মা প্যারেন্টসরা বা যারা পৌঁছাতে পারছি না, আমাদের দরকার যে নিজ দায়িত্বে নিজ উদ্যোগে সবসময় কিন্তু আমাদের কাছে আসবে না সব মারা, সব প্রয়োজনে, সব হয়তো যখন ওরা খুব বিপদে পড়ে, কোনো ডক্টর সাজেস্ট করে বা খুব সমস্যা হয় হাসপাতালে ভর্তি, তখন হয়তো আমাদের সাহায্য নেয়, কিন্তু আমাদের কাছে কিন্তু নিজে থেকে ওরা খুব একটা কিন্তু আসে না, খুব ঠেকায় না পড়লে। তো তো আমাদের নিজেদেরই যেহেতু এই বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ, এবং এই বাচ্চাগুলো যে আমরা যেগুলা জানছি, যে এই যে কোনটা ওদের ক্ষতি, কোনটা ওদের জন্য উপকার, এই উপকার এই ক্ষতিগুলো জানানোর জন্য আমাদের নিজ উদ্যোগে আমরা যদি যেটা রেবেকা আপু আমাদেরকে শিখিয়েছে, যে আমরা কিন্তু ফ্রি অনেক কিছু এরকম পুষ্টি ক্যাম্প করতে চাই, করি, এরকম আমাদের নিজেদেরই নিজ উদ্যোগে আমরা যদি এই মাদের কাছে এই জিনিসগুলো, আমাদের জ্ঞানগুলো যতটুকু যে জানি, যতটুকু জানার তো শেষ নাই, তাদের কাছে যদি আমরা এগুলা পৌঁছে দিতে পারি, তাদের কাছে আমরা যদি এগুলা জানাতে পারি, তাহলে আরো আরো বেশি বাংলাদেশে যে আমরা যে উন্নতিটা চাচ্ছি, যেটা আমরা ভালো বলছি, সেটা কিন্তু আরো হয়ে যাবে, আরো হবে ইনশাল্লাহ। তো সবার কাছে এটাই আশা রাখি যে ইনশাল্লাহ সবাই আমরা একসাথে কাজ করব, আর একসাথে এই জিনিসগুলো পৌঁছে দিব সবার মাঝে। আর আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন এবং আজকের প্রোগ্রামটি খুবই অংশগ্রহণমূলক হয়েছে। আচ্ছা, আতিকা তুবা একটা মাঝখানে একটা কমেন্ট করেছে, আমার ভাইকে আমি কলার চিপস বানিয়ে দিতাম আপু, ওর পছন্দ হয়েছিল। এই কমেন্ট আমি স্কিপ করে গেছি। এখানে আমি বলবো যে আসলে শুধুমাত্র তুবা তোমাকে বলছি না, সবাইকে বলছি, যারা আসলে এরকম ব্যতিক্রম জিনিসগুলো, যেগুলো আসলে সচরাচর রান্না করা হয় না, এই ব্যতিক্রম জিনিসগুলো যারা জানেন, তারা একটু রেসিপি শেয়ার করতে পারেন কিন্তু পুষ্টিবিদ ফাউন্ডেশনে। এতে করে কিন্তু হচ্ছে যারা নিউট্রিশনের স্টুডেন্ট, তারাও হচ্ছে জানতে পারবে যে ডায়েট চার্টে কোন কোন জিনিসগুলো অ্যাড করতে পারবো। যারা প্রফেশনালস আছে তারাও হয়তো জানেন না, তারা অ্যাড করতে পারবে। এবং যারা পুষ্টিবিদ ফাউন্ডেশনে অনেক জেনারেল পিপল আছে, যারা প্রতিনিয়ত হচ্ছে তথ্য পাচ্ছে, তারাও কিন্তু এটা জানতে পারবে। আমি তোমাকে বলছি, অবশ্যই তুমি এটার রেসিপি কিভাবে কি পরিমাণ সেটা হচ্ছে শেয়ার করবে পুষ্টিবিদ ফাউন্ডেশনের গ্রুপে। আর অন্যরা যারা আছেন তারা যদি জেনে থাকেন, অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আচ্ছা, আর হচ্ছে শেষের দিকে টাঙ্গাইলের শামিমা রিনা আপা আছেন, বলেছেন নীল ম্যাচিং। হ্যাঁ আপা, আমরা যখন এই যে প্রোগ্রামে যাওয়ার আগেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যখন কথা বলছিলাম যে দুজন দুজনকে দেখে আরে মিলে গেল, তখন মনে হলো যে রেবেকা আপা তো ড্রেস কোড করে দেন, তো এই প্রোগ্রামে অটোমেটিক মিলে গেল। আমাদের সাথে ফাতেমা তুজ্জোহরা ছিল। আর সোমায়া শাহিন আবার বলেছে, আমি লাস্টে এসে মিস করলাম, সাজিয়াপুর কথা অনেক সুন্দর, খুব গোছানো। আসলেই তাই, আজকে আমি অনেকগুলো কথা শিখেছি এবং লাইভটা আমি আবার দেখবো, দেখে কিছু জিনিস নোট করব। তো এই মানে এই যে 1 ঘন্টার মতো কথা হলো, এখান থেকে যদি আমরা 10টা লাইনও লিখি, 5টা লাইনও মানুষকে জানাই, তাহলে কিন্তু এটা হচ্ছে আহ আপনি যখন লিখবেন বা আপনি যখন একটা পোস্ট শেয়ার করবেন, সেটা কিন্তু মাথায় ঢুকে যায় মানে পড়ার চেয়ে। তো এটা বলবো যে আসলে একটু চেষ্টা করার জন্য সবাই সবার জায়গা থেকে, আর যারা জানতে চান তারাও প্রশ্ন করবেন। আজকের লাইভটি এখানে শেষ করছি। সবাই হচ্ছে খুবই সুন্দর একটা লাইভ আসলেই করলাম অনেকদিন পরে। আর আমাদের এই পুষ্টিবিদ ফাউন্ডেশনের যে লাইভ প্রোগ্রামটি, এটি আসলে কমেন্টের মাধ্যমে বা হচ্ছে ইনবক্সে যে টপিক জানানো হয়, যে বিষয়ে জানতে চাওয়া হয়, সেই বিষয়টা নিয়েই হচ্ছে এই লাইভের টপিকটা ঠিক করা হয়। আপনারা কমেন্টের মাধ্যমে বা হচ্ছে ইনবক্সে আমাদেরকে জানাতে পারেন কোন ব্যাপারে জানতে চাচ্ছেন। শুধুমাত্র নিউট্রিশন রিলেটেড সেরকম না, যদি ক্যারিয়ার রিলেটেডও কিছু হয়, সেটা নিয়ে জানতে চান, আমাদেরকে অবশ্যই বলবেন, আমরা ওই রিলেটেড এক্সপার্টকে আমাদের লাইভে নিয়ে আসার চেষ্টা করব। আজকে আপাতত বিদায় নিচ্ছি, শীঘ্রই আবার দেখা হবে কোনো একজন এক্সপার্টের সাথে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।